দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্নকাল শুরু হচ্ছে। প্রশ্নকালের প্রথম 30 মিনিট মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্তরদানের জন্য নির্ধারিত আছে। তারকা চিহ্নিত প্রশ্ন 29 মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রুহুল আমিন দুলাল, পিরোজপুর 3 আসন থেকে নির্বাচিত সদস্য। দয়া করে আপনি প্রশ্নটি পাঠপূর্বক উত্থাপন করুন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্ন, মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করিয়া বলিবেন কি 1971 সনের মুক্তিযুদ্ধে যাহারা শহীদ হয়েছেন তাহাদের তালিকা এবং যাহারা গণহত্যার শিকার হয়েছেন তাহাদের তালিকা করা হবে কিনা, এ বিষয়ে শহীদ পরিবারের সঠিক সংখ্যা ও গণহত্যার সঠিক তালিকা প্রকাশ করার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা, থাকিলে তাহা কবে নাগাদ শুরু হইতে পারে? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনাকে আপনার একটি মূল্যবান প্রশ্নের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় অগণিত মানুষ গণহত্যার শিকার হয়েছেন, কিন্তু আনফরচুনেট বিষয় হচ্ছে দেশ স্বাধীনের পরে যাদের দায়িত্ব ছিল একটি নিরপেক্ষ পূর্ণাঙ্গ তালিকা তৈরি করার, মুক্তিযুদ্ধে কারা শহীদ হয়েছেন, এই সঠিক এবং পূর্ণাঙ্গ তালিকাটা তারা সেই সময় তৈরি করেনি, বরং এটিকে তালিকা তৈরি করতে গিয়ে সেখানে তারা রাজনীতি টেনে নিয়ে এসেছিল। অথচ এই মানুষগুলোর আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছিলাম আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বর্তমান সরকার নির্বাচনী ইশতিহারে নিবিড় গবেষণার ভিত্তিতে মুক্তিযুদ্ধের শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করেছে। উক্ত অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য এরই ভিতর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ গ্রহণও করেছে। এর মধ্যে রয়েছেন মাননীয় স্পিকার, এর মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষকদের নিয়ে বিশেষজ্ঞ সভা আয়োজন, বিভিন্ন অংশীজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে একটি বিস্তারিত এবং বাস্তবসম্মত কর্ম পরিকল্পনা প্রণয়ন এবং অবশ্যই তার ভিত্তিতে কার্যক্রম গ্রহণ। এই ধরনের উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গণহত্যার শিকার এবং সকল শহীদদের একটি নির্ভুল ও গ্রহণযোগ্য তালিকা প্রণয়ন এবং তাদের আত্মত্যাগের যথাযোগ্য স্বীকৃতি ও মর্যাদা প্রদান করা সম্ভব হবে বলে আমরা মনে করি। মাননীয় স্পিকার, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রুহুল আমিন দুলাল একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। প্লিজ প্রশ্ন করবেন সরাসরি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিষয়টি যে মুক্তিযুদ্ধের বিষয়ে পোস্টের বাইরে কিছু করারও সুযোগ নেই। মাননীয় স্পিকার, আমার মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন, এই বাংলাদেশে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা আছে। আওয়ামী লীগের কর্মীদেরকে পুনর্বাসন করছে এই আওয়ামী লীগ সরকার, তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে নিয়োগ দিয়ে মাসে 20,000 টাকা ভাতা পায়। আমার মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন, এই ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে যাচাই বাছাই কমিটি করে ছাঁটাই করা হবে কিনা এবং এই মাননীয় সংসদ সদস্যদেরকে অন্তর্ভুক্ত করা হয় উপদেষ্টা হিসেবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আমার মনে হয় আপনার মাধ্যমে আমি মাননীয় সংসদ সদস্যকে বলতে চাই, খুব সম্ভবত আপনি যা বললেন এটা বোধহয় প্রবাবলি একটা স্টেটমেন্ট হয়েছে, ঠিক প্রশ্ন মনে হয়নি। তারপরেও আমি বলতে চাই, আমি মনে হয় আপনি মূল যে প্রশ্নটি করেছিলেন সেখানে প্রথমেই আমি বলেছি দেশ স্বাধীনের পরে যাদের দায়িত্ব ছিল সঠিক শহীদদের, মুক্তিযোদ্ধাদের লিস্টটি প্রণয়ন করা, তারা সেটিকে রাজনৈতিকভাবে উপস্থাপন করেছে, তারা নিরপেক্ষভাবে সঠিকভাবে তারা করেনি।
এবং আপনার স্টেটমেন্টের দ্বিতীয় পর্যায়ে যেটা আপনি বলেছেন, আমরা এরই মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তারা বিশেষজ্ঞ ব্যক্তিদেরকে নিয়ে কমিটির মতন করে গঠন করেছে, যেখানে আমরা চেষ্টা করব আপনি যেই বিষয়টি উল্লেখ করেছেন সেইখানে সঠিক যারা মুক্তিযুদ্ধ, সঠিক যারা শহীদ তাদেরকে চিহ্নিত করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমরা একটা সম্পূরক প্রশ্ন নিচ্ছি। কুড়িগ্রাম 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, দয়া করে প্রশ্ন করবেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন যে আমরা এই বিষয়টা দেখছি যে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার যখন পরিবর্তন হয় দেখা যায় যে তারা তাদের দলীয় কিছু লোকজনকেও এই মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত করে, আবার পরবর্তী আরেক সরকার এসে কিছু ছাঁটাই বাছাইও করে। আসলে সত্যিকার অর্থেই যারা প্রকৃতপক্ষে তাদেরটা কেন হচ্ছে না? আজকে আমরা এই 55 বছর পর আমরা সেটা জানতে পারছে না, জাতি জানতে পারছে না। এই জন্য আমার প্রশ্নটা এইটাই যে এই বর্তমান সরকারের এই পরিকল্পনা আছে কিনা যে সঠিক একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে যাতে করে যারা প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে তালিকাভুক্ত করা, আর যারা মুক্তিযোদ্ধা নয় যারা বিভিন্নভাবে দলীয়করণের মাধ্যমে হয়েছে তাদেরকে ছাঁটাই করে একটা প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকা জাতির কাছে প্রকাশ করার পরিকল্পনা আছে কিনা, এটি আমার প্রশ্ন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য, আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, আপনাকে একটু আমি স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গঠিত দল। মাননীয় সংসদ সদস্য, আপনাকে একই সাথে আমি স্মরণ করিয়ে দিতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা ছিলেন, মাঠে থেকে যুদ্ধ করেছেন, এবং শুধু তাই নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণাও দিয়েছিলেন। বর্তমানে দেশ পরিচালনার দায়িত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রয়েছে, এবং একটু আগেই বললাম এই দল বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দ্বারা গঠিত এই দল খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে মনে প্রাণে যে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের প্রতি তাদের দায়িত্ব, পবিত্র একটি দায়িত্ব রয়েছে। এবং সে কারণেই আমি একটু আগেই আমার মূল প্রশ্নে এবং একই সাথে সম্পূরক প্রশ্নে আমি বলেছিলাম যে যাদের দায়িত্ব ছিল দেশ স্বাধীনের পরে একটি সঠিক নিরপেক্ষ তালিকা তৈরি করা মুক্তিযোদ্ধাদের, তারা সেটি করেনি। পরবর্তীতেও বিভিন্ন সময়ে এই লিস্ট তৈরিতে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়েছে। বর্তমানে সরকার চেষ্টা করছে বিভিন্ন বিশেষজ্ঞদেরকে নিয়ে যাতে আমরা একটি পূর্ণাঙ্গ সঠিক মুক্তিযুদ্ধের তালিকা, মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করতে পারি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 30, মাননীয় সদস্য জনাব লুৎফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ 8 এর পক্ষে, পটুয়াখালী 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য ABM মুশাররফ হোসেন, দয়া করে আপনি প্রশ্নটি পাঠপূর্বক উত্থাপন করুন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ABM মোশাররফ হোসেন 114 পটুয়াখালী 4 সংসদ আসনের এমপি। আমি আমার পক্ষ থেকে জনাব লুৎফুল মাজেদ 153 ময়মনসিংহ 8 আসনের এমপির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি প্রশ্ন উত্থাপন করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, অনুগ্রহ করিয়া বলিবেন কি রাজধানী ঢাকা সহ দেশের সকল শহরগুলির খেলার মাঠ, পার্ক দখলমুক্ত করিয়া খেলার উপযোগী ও পার্কের পরিবেশ ফিরিয়ে আনিবার লক্ষ্যে
কোনো বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হইবে কিনা, না হইলে করা হইবে না কেন? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 30 মহান সংসদে উত্থাপিত হলো। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্যকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আপনার মাধ্যমে এরকম একটি প্রশ্ন করার জন্য। মাননীয় স্পিকার, আজকে সকাল থেকে আমি দুপুর 2টা পর্যন্ত একটি অনুষ্ঠানে ছিলাম। এই অনুষ্ঠানটি ছিল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং বাচ্চাদেরকে নিয়ে তাদেরকে পুরস্কার প্রদান। সেখানে আমি সবগুলো জেলা থেকে, বিভিন্ন জেলায় গত কয়েকদিন বৃষ্টি বাদল হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ কিছু হয়েছে, তারপরেও আমি দেখেছি আমাদের এই প্রাইমারি বাচ্চাদেরকে এত প্রাকৃতিক দুর্যোগ থামিয়ে রাখতে পারে নাই। তারা তাদের পূর্ণাঙ্গ উৎসাহ নিয়ে এই অনুষ্ঠানে যোগদান করেছিল। সেখানে মাননীয় স্পিকার, একটি স্টল যখন, একটি জেলার একটি স্টল, বাচ্চাদের স্টল যখন আমি পরিদর্শন করছিলাম, সেখানে তারা বাচ্চারা এবং শিক্ষকরা আমাকে জানালেন তাদের স্কুলটিতে 1300 বাচ্চা পড়ে, কিন্তু তাদের কোনো মাঠ নেই। এরকম এই অভিযোগ আমাকে অনেকেই দিয়েছেন। মাননীয় স্পিকার, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে সঠিকভাবে গড়ে তোলার জন্য। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় মাননীয় স্পিকার 189টি পার্ক, খেলার মাঠ এবং উন্মুক্ত স্থান রয়েছে। এর ভিতরে 24টি পার্ক, 6টি খেলার মাঠ, 4টি শিশু পার্ক এবং 4টি ঈদগাহ মাঠ সহ মোট 38টি ডিএনসিসির মালিকাধীন। উক্ত স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকল্পে পার্ক এবং খেলার মাঠ সমূহে নিরাপত্তা প্রহরী নিয়োগ, প্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি স্থাপন, সিসিটিভি স্থাপন এবং জনসচেতনামূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগও এর ভিতর গ্রহণ করা হয়েছে। ডিএনসিসির মালিকাধীন যে 38টি পার্ক, খেলার মাঠ, উন্মুক্ত স্থান রয়েছে, তা ফরচুনেটলি মাননীয় স্পিকার বর্তমানে দখলমুক্ত রয়েছে সৌভাগ্যক্রমে, এবং সুপরিকল্পিতভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। ইতিমধ্যেই 20টি পার্ক, 4টি খেলার মাঠ, 2টি শিশু পার্ক, 2টি ঈদগাহ মাঠ উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং রাজুক সহ অন্যান্য সংস্থার মালিকাধীন অবশিষ্ট 151টি পার্ক, খেলার মাঠ, শিশু পার্ক, ঈদগাহ মাঠ এবং উন্মুক্ত স্থান পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে। মাননীয় স্পিকার, ঢাকা সিটি কর্পোরেশন আওতাধীন খেলার মাঠ গ্রহণ করেছিল। মাননীয় স্পিকার, দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক সর্বদা খেলার মাঠ এবং ফুটপাত হতে অবৈধ দখল উচ্ছেদ করার কাজ চলমান রয়েছে। ভবিষ্যতেও আমরা এই ধারাটিকে অব্যাহত রাখতে চাই। ঢাকা সিটি কর্পোরেশন অধিক ক্ষেত্রে সিটি কর্পোরেশন এবং অন্যান্য সংস্থার মালিকাধীন 256টি পার্ক এবং খেলার মাঠ রয়েছে। উক্ত খেলার মাঠ এবং পার্কসমূহের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। মাননীয় স্পিকার, বর্তমানে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত বিভিন্ন খেলার মাঠ এবং পার্কের উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। এর ভিতরে 35 নম্বর ওয়ার্ডস্থ মানিটলা পার্ক, শহীদ মতিউর রহমান পার্ক, গুলিস্তান পার্ক, মতিঝিল পার্ক, নবাবগঞ্জ পার্ক, ওসমানী উদ্যান, যাত্রাবাড়ি শিশু পার্ক, ইসলামবাগ বশিরউদ্দিন পার্ক, শাহবাগ শিশু পার্ক, হাজী আব্দুল আলিম খেলার মাঠ, রসুলবাগ পার্ক খেলার মাঠ, জোড়পুকুর খেলার মাঠ, বাসাবো খেলার মাঠ,
সাদেক হোসেন খোকা খেলার মাঠ, দক্ষিণ গোড়ান সুলতান ভুইয়া ঝিলপাড়া খেলার মাঠ, বাসাবো বালুর মাঠ, দক্ষিণ বাসাবো গজমহল শিশু পার্ক, হাজিরবার পার্ক, আলিমগড় খেলার মাঠ ইত্যাদি উল্লেখযোগ্য। মাননীয় স্পিকার, গাজীপুর সিটি কর্পোরেশনের আওতায় খুব অল্প সংখ্যক খেলার মাঠ রয়েছে দুঃখজনকভাবে। তবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানের আওতায় কিছু খেলার মাঠ রয়েছে। উক্ত মাঠসমূহ রক্ষণাবেক্ষণের জন্য সিটি কর্পোরেশন কিছু আর্থিক বরাদ্দ এবং উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গাজীপুর সিটি কর্পোরেশন আওতায় 8টি জোনে 8টি খেলার মাঠ এবং 57টি ওয়ার্ডে 57টি খেলার মাঠ করার একটি পরিকল্পনা সরকারের রয়েছে। মাননীয় স্পিকার, এছাড়া ময়মনসিংহ, বরিশাল সিটি কর্পোরেশন সহ অন্যান্য সিটি কর্পোরেশনগুলোর খেলার মাঠ এবং পার্ক দখলমুক্ত করে খেলার উপযোগী এবং পার্কের পরিবেশ ফিরিয়ে আনার কার্যক্রম চলমান রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকেও ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্য একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। প্রশ্ন প্লিজ। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যে আগামী দিনে একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলার জন্য উনি যে পদক্ষেপ নিচ্ছে, আমি মনে করি বাংলাদেশের জন্য একটা ইতিবাচক পরিবর্তন বয়ে নিয়ে আসবে। আমি একটু স্মরণ করতে চাই, আমরা যখন ছাত্র ছিলাম 1978 সালে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বাংলাদেশ পরিচালনার দায়িত্বে, তখন আমরা দেখেছিলাম ঢাকাতে প্রেসিডেন্ট গোল্ড কাপ প্রবর্তন করেছিলেন, যেটা ওই সময় একটা ব্যাপক আলোড়ন তৈরি করেছিল। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই, আগামী দিনে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে তুলে ধরার জন্য এই ধরনের কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতা বাংলাদেশে আয়োজন করার আপনার কোনো পরিকল্পনা আছে কি না? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। প্রেসিডেন্ট গোল্ড কাপ আপনি যেটা বললেন, আপনার এই কথার পরিপ্রেক্ষিতে অবশ্যই আমরা বিষয়টি আলোচনা করে আমরা উদ্যোগ গ্রহণ করতে পারি। তবে আপনার জ্ঞাতার্থে আমি জানাতে চাই, মাননীয় স্পিকার, পুরো সংসদকে আমি জানাতে চাই, একটু আগে যেই কথাটি আমি বলেছি যে গত কিছুদিন আগে প্রাইমারি স্কুল লেভেলে বাচ্চাদের ছেলে এবং মেয়ে উভয়ে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেটি প্রায় 22 লক্ষ বাচ্চা অংশগ্রহণ করেছে। ইনশাল্লাহ আগামী বছর থেকে প্রাইমারি স্কুলের বাচ্চাদের জন্য আমরা প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ শুরু করতে যাচ্ছি। এটি প্রাইমারি স্কুল এবং পর্যায়ক্রমিকভাবে আমরা সেকেন্ডারি স্কুলেও ইনশাল্লাহ এটিকে নিয়ে যাব। এইটি মোটামুটি সিদ্ধান্ত হয়েছে। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমরা একটা সম্পূরক প্রশ্ন নিচ্ছি। কুমিল্লা 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ আবুল হাসনাত, দয়া করে প্রশ্ন করবেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাকে মাইক দিয়ে দিস। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার অনুমতিক্রমে আপনি যদি অনুমতি দেন, এটা যেহেতু সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন সেশন, মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই এই সাপ্লিমেন্টারি কোয়েশ্চেনের সময়ে মাননীয় প্রধানমন্ত্রী অন্য বিষয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন। আপনি যদি অনুমতি দেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রীকে খেলার মাঠ ব্যতীত মাননীয় প্রধানমন্ত্রীর তো সব বিষয়ই হচ্ছে না, I got to stop you. Okay, সাপ্লিমেন্টারি কোশ্চেন মূল কোশ্চেনের সাপ্লিমেন্টারি, অর্থাৎ ধারাবাহিকতা থাকতে হবে খেলার মাঠ সংক্রান্ত বা খেলাধুলা সংক্রান্ত। না, এর মধ্যেই থাকতে হবে, যে কারণে বললাম প্রশ্ন সম্পূরক। থ্যাংক ইউ। না, এই বিষয়ে প্রশ্ন নেই। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। ইউ আর ভেরি ওয়েলকাম। সো আমরা যেহেতু উনি ডিক্লাইন করলেন, অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন, কিশোরগঞ্জ 2। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন যে আমাদের ইউনিয়ন, উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে আগের যে খেলার মাঠগুলি ছিল, এগুলি নতুন নতুন বিল্ডিং হওয়ার কারণে মানসম্মত মাঠ নাই। মাঠের আকার হয়ে গেছে ছোট, সেখানে ছেলেমেয়েরা খেলাধুলা করে যেরকম বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে না, ঠিক তেমনিভাবে খেলার উপযোগী অনেক নাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন যে ইউনিয়ন লেভেলে, উপজেলা লেভেলে নতুন কোনো মাঠ করার, বরাদ্দ দেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা বর্তমান সরকারের? ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি যদি আপনার এলাকায়, আপনার ইউনো অফিসে যদি আপনি
খোঁজ খবর করেন বা জেলা প্রশাসকের কার্যালয়ে খোঁজ করেন, তাহলে আপনি জানতে পারবেন যে এরই মধ্যে সরকারের পক্ষ থেকে তাদেরকে একটি ইনস্ট্রাকশন পাঠানো হয়েছে যে বাচ্চাদের খেলার জন্য বা যে কোনো পর্যায়ের খেলাধুলার জন্য কোথায় খোলা জায়গা আছে, ওপেন জায়গা আছে, সেটি খুঁজে বের করে সরকারকে জানানোর জন্য এই নির্দেশনা এরই ভিতরে পাঠানো হয়েছে মাননীয় স্পিকার। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 31, মাননীয় সদস্য জনাব সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম 13। দয়া করে আপনি প্রশ্নটি পাঠপূর্বক উত্থাপন করুন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার তারকা চিহ্নিত প্রশ্ন 31 এই মহান সংসদে উত্থাপন করিলাম। মাননীয় প্রধানমন্ত্রী, অনুগ্রহ করিয়া বলিবেন কি, বিগত 17 বছরে চট্টগ্রাম সমুদ্র বন্দরে নানা ধরনের অনিয়ম ও পরিচালনার অদক্ষতায় পরিলক্ষিত হয়েছে। বর্তমান সরকার চট্টগ্রাম বন্দরের সকল সমস্যার সমাধান ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে কি কি পদক্ষেপ গ্রহণ করিয়াছেন? ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 31 মহান সংসদে উত্থাপিত হলো। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে আবারও ধন্যবাদ। একই সাথে মাননীয় সংসদ সদস্য, আপনাকেও ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মাননীয় স্পিকার, চট্টগ্রাম সমুদ্র বন্দরের সক্ষমতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দেশের সামগ্রিক ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাওয়ার কারণে এটি সক্ষমতা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের ও দেশের আভ্যন্তরীণ বিভিন্ন ধরনের পরিস্থিতি মোকাবেলা করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্দরটিকে পরিচালনা করে আসছে। বিশ্বমন্দা, কোভিড-19 পরিস্থিতি ইত্যাদি সময়েও মাননীয় স্পিকার চট্টগ্রাম বন্দর 24/7 অপারেশনাল, অর্থাৎ 24/7 অপারেশনাল ছিল। ফলশ্রুতিতে 2010 সালে যেখানে কার্গো এবং কন্টেনার হ্যান্ডেলিং ছিল যথাক্রমে 4,90,90,663 মেট্রিক টন এবং 13,43,448 20 ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট, সেখানে 2025 সালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 13,51,812 মেট্রিক টন কার্গো এবং 34,09,069 TEU কন্টেনার হ্যান্ডলিং করেছে। বিগত বছরের তুলনায় 2025 সালে কন্টেনার, কার্গো এবং জাহাজ হ্যান্ডলিং এর প্রবৃদ্ধি ছিল যথাক্রমে 4.7, 07, 11.43 এবং 10.5%। মাননীয় স্পিকার, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য সমন্বিত কার্যক্রম গ্রহণ করা হয়েছে, যার সংক্ষিপ্ত বিবরণ আমি তুলে ধরছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চাইলে এটা পঠিত বলে গণ্য হতে পারে, বেশ লম্বা দেখছি। মাননীয় স্পিকার, যেহেতু একটু লম্বা, আমি অনুরোধ জানাবো বিষয়গুলোকে পঠিত বলিয়া গণ্য করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। উত্তরটা পঠিত বলে গণ্য হলো। মাননীয় সদস্য, আপনার কোনো সম্পূরক প্রশ্ন থাকলে দয়া করে উত্থাপন করুন। আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে চট্টগ্রামের অবদান শতকরা 47%। এই ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত সরকার দলীয়করণের মাধ্যমে চট্টগ্রাম বন্দরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে বানিয়েছিল। বর্তমান গণতান্ত্রিক সরকার বিশ্বের এক আধুনিক বন্দর হিসেবে চট্টগ্রামকে করা কি কি পদক্ষেপ নিয়েছেন এবং সাথে সাথে যে বিগত সরকার বে টার্মিনালের নামে, সমুদ্র বন্দর করার নামে কোটি কোটি টাকা অপচয় করে অসমাপ্ত অবস্থায় এটা ফেলে গেছে, এই প্রেক্ষিতে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাচ্ছি, এই বে টার্মিনাল এবং চট্টগ্রাম বন্দরকে আধুনিকরণ করার জন্য কি কি বর্তমান গণতান্ত্রিক সরকার পদক্ষেপ নেবে? ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন, ডিটেইলটা এই মুহূর্তে আমার কাছে নেই। আপনি নোটিশ দিলে আমি আপনাকে ডিটেইলটা জানাতে সক্ষম হব। তবে বে টার্মিনাল, এটার বাস্তবায়নের পরিকল্পনা তো আমরা নিয়েছি। আপনাকে আমি বলতে পারি যে বে টার্মিনালটা চালু হলে পরে অবশ্যই এটার একটা উপকারিতা
সামগ্রিকভাবে অর্থনীতি এবং দেশ পাবে। মাননীয় স্পিকার, বেটার মিলটা চালু হলে বড় আকারে যে আমাদের মাদার ভেসেল সরাসরি চট্টগ্রাম বন্দরে ভিড়তে পারবে। এখন নাব্যতার জন্য অনেক সময় বড়টা জাহাজ আসতে পারে না, এবং যখন বড় জাহাজগুলো মাদার ভেসেলগুলো আসবে, এর ফলে স্বাভাবিকভাবে ট্রান্সশিপমেন্ট ব্যয় বা খরচ অনেক কমে আসবে। একই সাথে মাননীয় স্পিকার, বড় জাহাজগুলো আসার ফলে এবং বে টার্মিনাল চালু হলে পরে আমদানি রফতানি বাণিজ্যের গতি বৃদ্ধি পাবে, এবং স্বাভাবিকভাবে যেহেতু ব্যবসা বাণিজ্যে বা আমদানি রফতানির গতি বৃদ্ধি পাবে, এটি জাতীয় অর্থনীতিতে একটি বড় ইতিবাচক ভূমিকাও রাখবে। মাননীয় স্পিকার, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমরা একটা সম্পূরক প্রশ্ন নিচ্ছি। ঢাকা 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ কামাল হোসেন। ধন্যবাদ। দয়া করে প্রশ্ন করবেন প্লিজ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার এই প্রশ্ন পর্বে আজকে সুযোগ পেলাম, যদিও আগে অনেক চেষ্টা করেছি। আমি শুকরিয়া আদায় করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার মাধ্যমে জানতে চাই, জাতীয় রাজস্ব বোর্ড এবং কাস্টমস হাউস চট্টগ্রাম কর্তৃক কন্টেনার স্ক্যানার মেশিন ক্রয় এবং অপারেশন এবং রক্ষণাবেক্ষণের জন্য বিগত 2018 সালে এখানে 4টি স্ক্যানার মেশিন কেনার জন্য এবং রক্ষণাবেক্ষণের জন্য টেন্ডার আহ্বান করে। এই টেন্ডারে ব্যাপক দুর্নীতি হয়, মামলা হয়, এবং এই অভিযোগ এখনো চলমান। বিগত সরকারের আইনমন্ত্রী এখানে তার ঘনিষ্ঠজনরা এখানে জড়িত। আমি জানতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, এই ক্ষেত্রে যে মামলা চলমান এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি, আমি আপনার মাধ্যমে জানতে চাই, এই সরকার, বিগত সরকারের 300 থেকে 400 কোটি টাকার এখানে দুর্নীতি সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকার পরেও এটা ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা আপনার মাধ্যমে জানতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, এবং ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনার প্রশ্নের জন্য। মাননীয় সংসদ সদস্য, আপনার জ্ঞাতার্থে মাননীয় স্পিকারের মাধ্যমে আপনাকে জানাতে চাই যে চট্টগ্রাম বন্দরটি এতে দেশের সম্পদ এবং এটি একটি রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ। এখানে কোনো কাজ করতে গিয়ে যদি দুর্নীতি হয়ে থাকে, সেটি যখনই হয়ে থাকুক না কেন, অবশ্যই দেশের আইন অনুযায়ী যারা এর জন্য রেসপন্সিবল তাদের বিচার অবশ্যই হবে। এবং একই সাথে আমাদের সরকারের প্রচেষ্টা থাকবে যে কোনো জায়গায় রাষ্ট্রীয় সম্পদের অপচয় যেন না হয়, এবং একই সাথে আমাদের প্রচেষ্টা থাকবে যে দুর্নীতি মুক্ত একটি পরিবেশ পর্যায়ক্রমিকভাবে গড়ে তোলা। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকেও ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্ব এখানেই শেষ হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিভুক্ত মাননীয় মন্ত্রীগণের জন্য নির্ধারিত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উপস্থাপিত হলো। মাননীয়
দিতে পারেন, তবে বাধা দেয়া হচ্ছে কিনা সে ব্যাপারে তিনি প্রশ্ন তুলেছেন। মাননীয় সদস্য নোটিশের সাথে তার প্রশ্নের সহিত সংশ্লিষ্ট দলিল সংযোজন করেননি, ফলে তার বিশেষ অধিকার ক্ষুণ্ণের প্রশ্নটি নির্ণয় করা সম্ভব হচ্ছে না। তাছাড়া বিষয় প্রশাসনিক কার্যক্রমের আওতাভুক্ত। এমতাবস্থায় মাননীয় সদস্যের নবম নোটিশটি বিধি 164 অনুযায়ী বিশেষ অধিকার প্রশ্ন আকারে গ্রহণ করা গেল না বলে আবারও আন্তরিকভাবে দুঃখিত। মাননীয় সদস্যের তৃতীয় নোটিশটি তার নির্বাচনী গোদাগাড়ি তানোর হতে 14 জুলাই শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন প্রত্যক্ষকরণ সম্পর্কিত। শিক্ষার্থীদের সংসদ অধিবেশন প্রত্যক্ষকরণ সম্পর্কিত বিষয়টি সংসদ সচিবালয় সংক্রান্ত, তাই এটি কার্যপ্রণালী বিধির 54(3) অনুযায়ী মাননীয় স্পিকারকে ব্যক্তিগত পত্রের মাধ্যমে নিষ্পত্তি করতে পারতেন। নোটিশটি বিধি 164 অনুযায়ী বিশেষ অধিকার ক্ষুণ্ণের প্রশ্ন আকারে গ্রহণ করা গেল না বলে আবারও আমি আন্তরিকভাবে দুঃখিত। ধন্যবাদ আপনাকে। মাননীয় হুইপ, আপনি আগে বলেন কি আপনি কি বলতে চাচ্ছেন, আমার কানে আসেন। মাননীয় শিক্ষামন্ত্রী দয়া করে বসুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় শিক্ষামন্ত্রী গুরুত্বপূর্ণ ব্যাপারে একটি বিবৃতি দিবেন 300 বিধিতে, আপনি অ্যালাউ করলে আমরা বাধিত হব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় হুইপ। মাননীয় শিক্ষামন্ত্রী 300 বিধিতে আপনি বিবৃতি দিতে চাচ্ছেন, দয়া করে আপনি উপস্থাপন করুন। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। সারা দেশে চলমান এসএসসি ও সমমান পরীক্ষা 2026-এ সারা দেশে 2697টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। 12,70,583 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। সম্প্রতি ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের 5টি জেলা তথা চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবনে অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বাইরেও ঢাকা সহ দেশের কিছু কিছু জেলায় বিচ্ছিন্নভাবে কিছু পরীক্ষার্থী বৈরী আবহাওয়া ও বহুবিধ কারণে নির্ধারিত পরীক্ষায় করতে পারেনি। মাননীয় স্পিকার, প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এসএসসি ও সমমান 2026 এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন পত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে অংশগ্রহণ করতে পারবেন। মাননীয় স্পিকার, যেহেতু এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ, তাই বিশেষ বিবেচনায় বিশেষ সুযোগ প্রদান করা হলো। মাননীয় স্পিকার, পদার্থবিজ্ঞান প্রথম পত্রে ভুল প্রশ্নপত্র প্রণয়নের দায়ী ব্যক্তিদের ইতিমধ্যেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি আবারও আশ্বস্ত করছি, পদার্থবিজ্ঞান প্রথম পত্র 6 নম্বর প্রশ্ন এবং 7 নম্বর প্রশ্নে যে ভুল হয়েছে তার জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় শিক্ষামন্ত্রী। আপনার 300 বিধিতে প্রদেয় বিবৃতিটি রেকর্ড করা হলো। ধন্যবাদ আপনাকে। মাননীয় সদস্যবৃন্দ, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি 71 এর আওতায় প্রাপ্ত নোটিশ সমূহের নিষ্পত্তি স্থগিত করা হলো। কার্যসূচি অনুযায়ী এখন সংসদের কার্যপ্রণালী বিধি 71 অনুযায়ী জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের গৃহীত নোটিশ সমূহের উপর আলোচনা। প্রথমে আমি মাননীয় সদস্য রাশেদা বেগম হীরা, মহিলা আসন নম্বর 3 কে তার জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশটি পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 71 বিধি অনুসারে জরুরি জনগুরুত্ব বিষয়ে মাননীয়
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমার প্রদান করেছি। আমার উত্থাপনীয় বিষয় হচ্ছে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হ্রাসের জরুরি করণীয় সম্পর্কিত। মাননীয় স্পিকার, বাংলাদেশের মানুষের মনে এক আতঙ্ক ভূমিকম্প। এদেশের সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছিল 1997 সালে রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 8.3। এই ভূমিকম্পে ঢাকার আহসান মঞ্জিলও ক্ষতিগ্রস্ত হয়েছিল। 2024 সালে আমাদের দেশে বিভিন্ন মাত্রা 64টি ভূমিকম্প সংঘটিত হয়েছিল। 2025 সালে 21 নভেম্বর ঢাকায় মাত্র 13 কিলোমিটারের মধ্যে নরসিংদীতে ছিল এর উৎপত্তি স্থল। 5.7 মাত্রার একটি বড় ভূমিকম্প ছিল এটি। সে বছর পরপর দুটি ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল খোদ রাজধানীর অভ্যন্তরে। ছোট ছোট এই ভূমিকম্পগুলি আগাম বড় ভূমিকম্পের পূর্বাভাস বলে বিশেষজ্ঞদের অভিমত। দেশের 5টি বিভাগই উচ্চ ভূমিকম্পের জন্য বিপজ্জনক। তন্মধ্যে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, তবে ঢাকাতে 6.4 মাত্রার ভূমিকম্পে 2 লক্ষেরও বেশি প্রাণহানি হতে পারে বলে বিশেষজ্ঞরা অভিমত জানিয়েছে। মাননীয় সূর্য ভ্রমণ কংক্রিটের এই নগরীতে ভূমিকম্পের সময় ঘর থেকে বেরিয়ে এসে দাঁড়ানোর মতো খোলা জায়গা খুবই কম। ভূমিকম্পের ধাক্কায় ঢাকা শহরে ধ্বংস হতে পারে 9 লক্ষ ভবন, প্রাণহানির সংখ্যা 3 লক্ষেরও বেশি হবে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেন। পুরাতন ঢাকায় বড় বড় ভবন কলাপস করলে সেখানে কোনো রেস্কিউ অপারেশন চালানো সম্ভব নাও হতে পারে। সম্ভব না হলে পরিত্যক্ত ভবন হিসাবেও ঘোষণা হতে পারে সেগুলো। এই সমস্ত ক্ষয়ক্ষতি কমানোর জন্য অনতি বিলম্বে 1 বিল্ডিং কোড না মেনে ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত করা এবং পরিত্যক্ত বলে ঘোষণা করা। 2 রাস্তা দখলে রেখে বাউন্ডারি করা, দোকান করা, বাড়িঘর শনাক্ত করে তা ভেঙে রাস্তা প্রশস্ত করা যাতে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলির কাছাকাছি হাসপাতাল থাকা নিশ্চিত করা। বিদ্যালয়ের শিক্ষক ছাত্রদের ভূমিকম্পে করণীয় সমাবেশ অব্যাহত রাখা, অর্থাৎ জনগণকে সম্পৃক্ত করা। বিশেষজ্ঞদের সাথে আলোচনার মাধ্যমে বিস্তারিত বাস্তবসম্পন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা। এই বেপরোয়া নগরায়ন বন্ধে ভবনগুলোর মান যাচাইয়ের কাজ শুরু করা একান্ত জরুরি। তাই আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলুর পক্ষে মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম ইকবাল হোসেনকে তার সংক্ষিপ্ত বিষয় প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কার্যবিধি 71 অনুযায়ী উত্থাপিত গণগুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণের জন্য মাননীয় সংসদ সদস্যকে জানাচ্ছি। ভূমিকম্পের মতো বৃহৎ এবং আকস্মিক দুর্যোগ মোকাবেলায় সরকার পূর্ব প্রস্তুতিকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছে। এই লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক ভূমিকম্প অন্যান্য দুর্যোগকালে অনুসন্ধান, উদ্ধার অভিযান পরিচালনা এবং জরুরি যোগাযোগের জন্য যন্ত্রপাতি সংগ্রহ শীর্ষক এক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় দুর্যোগ মোকাবেলায় সঙ্গে সম্পৃক্ত 10টি প্রতিষ্ঠান যথা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আর্ম ফোর্স মিশন, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ র্যাব, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, বাংলাদেশ রেড ক্রিসেন্ট বর্ডার গার্ড, বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন আধুনিক অনুসন্ধান ও উদ্ধার, আরবান সার্চ অ্যান্ড রেস্কিউ USAR, সরঞ্জাম, ভারী উদ্ধার অস্ত্রপাতি, জরুরি যোগাযোগ ব্যবস্থা এবং বিশেষায়িত উদ্ধার উপকরণ সংগ্রহ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ঢাকা মহানগরী এবং এর জেলাসমূহের জন্য 1 লক্ষ স্বেচ্ছাসেবক প্রস্তুত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত স্বেচ্ছাসেবক 43,237 জন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 21,600 জন সহ মোট 64,038 জনের ডাটাবেস তৈরি করা হয়েছে।
এছাড়া নিয়মিত মহড়া, প্রশিক্ষণ, জনসচেতনামূলক কার্যক্রম, অনুসন্ধান এবং উদ্ধারকারী দলের সক্ষমতার জন্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। মাননীয় স্পিকার, তবে অনতিবিলম্বে বিল্ডিং কোড নামে নির্মিত ঝুঁকিপূর্ণ বহুতল ভবন শনাক্তন করা এবং পরিত্যক্ত বলে ঘোষণা করা, রাস্তা দখলে রেখে বাউন্ডারি করা দোকান, বাড়িঘর শনাক্ত করে তা ভেঙে রাস্তা প্রস্তুত করা, ঝুঁকিপূর্ণ এলাকাগুলির কাছাকাছি হাসপাতাল থাকা নিশ্চিত করার বিষয়টি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া যেতে পারে। অতএব সম্মানিত সদস্যের উত্থাপিত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়ে সরকারের কার্যক্রম চলমান রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য রাশেদা বেগম হীরা, আপনি এ বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। সরকারের গৃহীত পদক্ষেপগুলি বেশিরভাগই আমরা দেখতে পেয়েছি পোস্ট আর্থকোয়াকের সাথে সম্পর্কিত, কিন্তু আমার সঙ্গে সুপারিশগুলি ছিল প্রি আর্থকোয়াক সম্পর্কিত। এখন আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে কিছু লং টার্ম প্রিকশন সম্পর্কে ছোট্ট করে কিছু বলতে চাই। আমাদের দেশটি ইন্ডিয়ান, ইউরেশিয়ান এবং বার্মা প্লেট নামক তিনটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত বলে আমরা একটু বেশি মাত্রার ঝুঁকিতে আছি। এই প্লেটগুলি যথেষ্ট একটি, তাই যে কোনো সময় 4.6 মাত্রার ভূমিকম্পেও এদের শক্তি যদি নির্গত হয় তাহলে আমাদের প্রাণহানি হতে পারে 2 লক্ষের বেশি, কারণ আমাদের অবকাঠামো বড় মাত্রার ভূমিকম্প সহনীয় নয়। 2025 সালে 62, 2024 সালে ছোট ছোট 54টি ভূমিকম্প আমাদের আগাম ভূমিকম্পের সতর্ক বার্তা বলে বিশ্লেষকরা মনে করে। আমাদের পুরো দেশে কম বেশি ঝুঁকিপূর্ণ হলো পুরো দেশ, কিন্তু 15টি এলাকা ঢাকার ভয়ঙ্কর ঝুঁকিতে রয়েছে, যেমন সবুজবাগ, কামরাঙ্গীরচর, হাজারীবাগ, কাফরুল, ইব্রাহিমপুর, পল্লবী, খিলগাঁও, কল্যাণপুর, গাবতলী, শ্যামপুর, মোহাম্মদপুর, উত্তরা, সূত্রাপুর, মানিকদি প্রভৃতি এলাকা। এসব তথ্য বিজ্ঞান ভিত্তিক গবেষণা প্ল্যাটফর্ম সায়েন্স ডাইরেক্টিভের গবেষণা প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। গবেষণায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের GIS ডাটাবেসের তথ্য ব্যবহার করা হয়েছে। মাননীয় স্পিকার, যেহেতু বিশ্লেষকরা মনে করে আমাদের ভূমিকম্পের উৎস ঢাকার পূর্ব প্রান্তে, তাই ঢাকার পশ্চিম প্রান্তকে টার্গেট করে মহানগরীকে বিকেন্দ্রীকরণের কাজটি একটি লং টার্ম প্রিকশন হিসেবে শুরু করা যেতে পারে। ফলে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি দ্রুত রিকভারি করা সম্ভব। আমরা মাননীয় মন্ত্রীর সংবেদনশীল আন্তরিক উদ্যোগের কথা জানতে পেরেছি, আশ্বস্ত হয়েছি। এর সাথে প্রি আর্থকোয়াক লং টার্ম প্রিকশন গুলো প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন বলে বিশ্বাস করেছি। মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, তিনি যেন আমাদের দেশকে, মানুষকে এই ধরনের কঠিন বিপদ থেকে হেফাজত করেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রশ্ন কোনটা হলো আমি বুঝলাম না, তারপর মন্ত্রী জবাব দিতে পারেন। উনি সাজেশন দিয়েছেন। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনাকেও ধন্যবাদ। আপনি নিজেই তো আমাকে বলে দিয়েছেন, আপনার উত্তর দিয়ে দিয়েছেন। আমি আপনার প্রশ্নে এইটাই বলতে চাই, এই যে প্লেটের কথা বললেন, এই প্লেটের ব্যাপারে আমরা অবগত এবং মাসখানেক আমরা এই ফলটার উপরে কি করা যায় তা নিয়ে আলাপ আলোচনা করেছি। বাংলাদেশের বিশেষজ্ঞদের নিয়ে একটা মিটিং করেছি, সেইখানে একটা ডিসিশন হয়েছে যে আমরা প্লেট বরাবর যে এলাকা আছে সেইটা কোন জায়গাটা বেশি ঝুঁকিপূর্ণ সেগুলি একটা আমরা ইয়ারমার্ক করবো, সো সেখানে প্রিকশনের মেজারটা বেশি নেওয়া যায়। আর ভূমিকম্পের উপরে আমরা বিভিন্ন পর্যায়ে আলোচনা করছি এবং এই উদ্ধার কার্য এবং সেখান থেকে কম ক্ষতিতে আমরা বেরিয়ে আসতে পারি তার ব্যবস্থাগুলি আমরা নিচ্ছি। আমরা কিন্তু সবগুলি ব্যবস্থা নিয়ে নিতে পারি নাই, কিন্তু সেই দিকে আমাদের কাজ চলছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা কিছু দর্শনীয় কিছু হয়তো বলতে পারবো আপনাদের কাছে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকেও ধন্যবাদ। এখন আমি মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, চাপাই নবাবগঞ্জ 3 আসন থেকে নির্বাচিত সদস্য, জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় স্পিকার,
আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনীয় বিষয় হচ্ছে দেশব্যাপী ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ, চিকিৎসা সম্প্রসারণ এবং সমন্বিত মশক নিধন কার্যক্রম জোরদার প্রসঙ্গে। বর্ষা মৌসুম শুরু হওয়ার সাথে সাথেই দেশে ডেঙ্গু উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী 2026 সালের 11 জুলাই পর্যন্ত 7,963 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং 24 জনের মৃত্যু হয়েছে। প্রতিদিনই নতুন আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশের জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতার অনুকূল পরিবেশ, অপর্যাপ্ত মশক নিধন কার্যক্রম, জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার এবং সমন্বিত প্রতিরোধ ব্যবস্থার কারণে আগামী সপ্তাহে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে। ডেঙ্গু বর্তমানে শুধু রাজধানী কেন্দ্রিক নয়, দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যন্ত বিস্তৃত হয়েছে। অনেক সরকারি ও বেসরকারি হাসপাতালে রোগীর চাপ বৃদ্ধি পাচ্ছে এবং কোথাও শয্যা, পরীক্ষার সুবিধা, প্লাটিলেট, প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও প্রশিক্ষিত জনবলের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। মাননীয় স্পিকার, সম্প্রতি দেশে হামের প্রাদুর্ভাবে 738 জনের মৃত্যুর ঘটনা জনস্বাস্থ্য ব্যবস্থার প্রস্তুতি, রোগ নজরদারি ও প্রতিরোধমূলক কার্যক্রমের সীমাবদ্ধতাকে স্পষ্টভাবে তুলে ধরেছে। এই অভিজ্ঞতা আমাদের জন্য ইতিবাচক বার্তা বহন করে না। একটি সংক্রামক রোগের ক্ষেত্রে সময়মতো কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার মূল্য যেমন দেশের জনগণকে দিতে হয়েছে, তেমনি ডেঙ্গুর ক্ষেত্রেও আগাম ও সমন্বিত ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। মাননীয় স্পিকার, এমত অবস্থায় জনস্বার্থে আমি কিছু বিষয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকারের বর্তমান প্রস্তুতি ও পরিকল্পনা কি? সিটি কর্পোরেশন, পৌরসভা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সমন্বিত মশক নিধন কার্যক্রম আরও কার্যকর ও জবাবদিহিমূলক করার পরিকল্পনা কি? সরকারি হাসপাতালগুলোতে শয্যা, আইসিইউ, ডেঙ্গু পরীক্ষা, প্লাটিলেট, ঔষধ, চিকিৎসা সরঞ্জাম এবং চিকিৎসক নার্সের পর্যাপ্ততা নিশ্চিত করার পদক্ষেপ কি নেওয়া হয়েছে? উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ডেঙ্গু রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা সম্প্রসারণ এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের পরিকল্পনা কি? উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জনসচেতনতা বৃদ্ধি সহ বিশেষ নজরদারি, নিয়মিত লার্ভা ধ্বংস অভিযান এবং এডিস মশার প্রজনন স্থল নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণ। শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিস, নির্মাণাধীন ভবন ও আবাসিক এলাকায় সমন্বিত পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নের কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে? পাশাপাশি হামের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সহ যে কোনো সংক্রামক রোগ মোকাবেলায় একটা সমন্বিত জাতীয় জনস্বাস্থ্য প্রস্তুতি ও জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা কি? মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকারকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাকাওয়াত হোসেনকে এ বিষয়ে তার বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। জনাব স্পিকার স্যার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে সাম্প্রতিক জনস্বাস্থ্য সম্পর্কিত একটি বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। মাননীয় স্পিকার, একটু প্রাসঙ্গিকতার বাইরে একটি কথা বলতে চাই। মাননীয় সংসদ সদস্য যে নোটিশটি দিয়েছেন, আপনার হাতেও আছে, সংসদ কার্যালয়ে আছে, আমার হাতেও আছে, কিন্তু উনি যে প্রশ্নটা উত্থাপন করেন নোটিশটি, তার 4 ভাগের 3.5 ভাগ বাইরেতে বলেছেন। এই
প্রশ্নের সাথে কোনো সম্পর্ক নেই, নতুন নতুন তথ্য বলেছেন, যেটা আমি উত্তর দিতে পারবো আলহামদুলিল্লাহ, তবে আমার মনে হয় এটা রেওয়াজের বাইরে, রীতির বাইরে। যাক, মাননীয় স্পিকার, তবু আমি বলে যাচ্ছি, আশা করি সংসদ সদস্য সকল উত্তর পাবেন। প্রথম দুইটি লাইনের দ্বিতীয় লাইনে উনি লিখেছেন 2026 সালের শুরু থেকে 9 জুলাই পর্যন্ত এই 6 মাস আমাদের 6175 জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়, যার মধ্যে 22 জনের মৃত্যু হয়। মাননীয় স্পিকার, 2025-এর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গত বছর রোগীর সংখ্যা ছিল 15,210, মারা গিয়েছিল 58। একই সময়ে মাননীয় স্পিকার, এইবার জানুয়ারি টু জুন আক্রান্ত হয়েছে 8,978 জন, মারা গিয়েছে 2,500 জন। তার মানে গত বছরের তুলনায় অর্ধেকের চেয়ে কম। কিন্তু এই জন্য আমি কোনো সাবাস দিতে চাই না, যেহেতু মানুষ এখন আক্রান্ত। তবে এটুকু বলতে চাই, ডেঙ্গু রোগকে মোকাবেলা করার জন্য মাননীয় স্পিকার, গত 2 মাস আগ থেকে আমরা সারা বাংলাদেশ ব্যাপী আমাদের সিভিল সার্জন, বিভাগ পরিচালক, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সহ আমরা পরিচ্ছন্ন অভিযান প্রতি শনিবার চালিয়ে যাচ্ছি। সকল ড্রেনগুলিকে পরিষ্কার করা হয়েছে। ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা সিটি নর্থ, ঢাকা সাউথ এবং বাংলাদেশের প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি এবং সিটি কর্পোরেশন একইভাবে মশা, ফ্লাইং অ্যাডাল্ট মশাকে মারার জন্য স্প্রে করে যাচ্ছে এবং লার্ভাকে মারার জন্য এক জাতীয় ট্যাবলেট ব্যবহার করা হচ্ছে। সেই কারণে মাননীয় স্পিকার, মশার উপদ্রব এবং ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা কমে এসেছে। তো মাননীয় স্পিকার, একটি কথা এই ব্যাপারে সবাইকে বলতে চাই, মসকুইটো ইজ এ ভেরি স্মল ইনসেক্ট। আমাদের মতন একটা ঘনবসতিপূর্ণ দেশে, বৃষ্টি বাদলের দেশে যত্র তত্র পানি জমে থাকে, মানুষের ছাদের উপরে টবে পানি জমিয়ে রাখে। আমরা যদি লোক পাঠাই পরীক্ষা, মহিলারা বাড়িতে ঢুকতে দেন না, মোবাইল কোর্ট গেলে গালিগালাজ করেন, ঢুকতে দেন না, নিরাপত্তার অভাব ফিল করেন। অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও স্পিকার, আমাদের সরকার, আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতেছি এবং আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। আমরা স্প্রে করে যাচ্ছি, আমরা লার্ভার ট্যাবলেট ছিটিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, এবং দেশব্যাপী মানুষকে মশারি ঘুমানোর জন্য, ফুল হাতা শার্ট পরার জন্য, পাজামা পরার জন্য বা লম্বা করে পরার জন্য আমরা মানুষকে অ্যাওয়ারনেস বৃদ্ধি করতেছি। উনি 6টি নির্দিষ্টকৃত উত্তর চাচ্ছেন। 1 নম্বর, দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে। আমি এরই মধ্যে বলেছি, ডেঙ্গু প্রতিরোধে আমরা সকল ব্যবস্থা গ্রহণ করেছি। আমি আরো বলতে চাই, ডেঙ্গু টেস্ট করার রি-এজেন্ট শরণাতীত কালের স্টক আমাদের হাতে আছে, যেটা বিগত সময়ে কোন সরকার তাদের হাতে রাখতে পারে নাই। আমরা টেস্ট করেন, সেই কিটের ব্যবস্থা আমরা পর্যাপ্ত পরিমাণে মাঠ লেভেলে দিয়েছি এবং আমাদের সেন্ট্রাল গোডাউনে আমাদের স্টক আছে। মাননীয় স্পিকার, ডেঙ্গুকে মোকাবেলা করার জন্য আমরা সকল সরকারি হাসপাতালে আগত রোগীদের ডেঙ্গু NS1 পরীক্ষা বিনামূল্যে এবং 1GG এবং 1GM 300 টাকা থেকে কমিয়ে 50 টাকায় নামিয়ে আনা হয়েছে এই বছর। মাননীয় স্পিকার, পরীক্ষার জন্য কেন্দ্রীয় ওষুধ সংরক্ষণাগারে CDC আজ পর্যন্ত টেস্ট কিটের মজুত আছে 1,06,600। আগামী 1 মাসের মধ্যে আরো প্রায় 5 লক্ষ কিট আমাদের স্টকে যোগ হবে। মাননীয় স্পিকার, ডেঙ্গু রোগ শনাক্তকরণের জন্য প্রয়োজনীয় কিট, রোগীদের জন্য প্রয়োজনীয় ব্যাগ, ওষুধ সংরক্ষণের 1 লক্ষ স্যালাইন ব্যাগ আমরা এক্সট্রা মজুত রেখেছি। মাননীয় স্পিকার, সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা লেভেলে আমরা পর্যাপ্ত পরিমাণে স্যালাইন সরবরাহ করে রেখেছি এবং আমাদের হাতে অনেক স্যালাইন আরো পর্যাপ্ত পরিমাণে যে কোনো মুহূর্তে যে কোনো পরিমাণ স্যালাইনের প্রয়োজন হলে আমরা সরবরাহ করার সক্ষমতা রাখি। আমাদের স্যালাইনের অভাবে কোনো রোগীর কোনো অসুবিধা হবে না। রোগীদের হাসপাতালে ভর্তির ব্যাপারে প্রশ্ন করেছেন। মাননীয় স্পিকার, আমরা প্রত্যেকটা হাসপাতালকে প্রস্তুত রেখেছি। যে কোনো সময় যে কোনো পরিমাণ রোগী আসলে আমরা মোবাইল হসপিটালও আমরা তৈরি করে রেখেছি এবং সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। যদি ভয়াবহ আকারে ডেঙ্গু দেখা দেয়, সেখানে আমরা রোগীদেরকে সংকুলন করে ডাক্তার প্রস্তুত করে রেখেছি, নার্স প্রস্তুত
যাতে করে সকল রোগীদের সেবা প্রদান করা যায়। উপজেলা লেভেল পর্যন্ত মাননীয় স্পিকার আমরা সেগুলি করেছি। আইসিইউ, পরীক্ষা নিরীক্ষা, ওষুধ, চিকিৎসক সার্বিক ব্যবস্থা আমরা গ্রহণ করে রেখেছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এর ভিতরে যদি ডেঙ্গু রোগীদের জন্য কোন রকম শ্বাসকষ্টের কারণ দেখা দেয়, আমরা আমাদের ভেন্টিলেটর এবং আইসিইউ পর্যন্ত প্রস্তুত রেখেছি, যাতে আমাদের কোন রোগী বিনা চিকিৎসা অবহেলায় যেন মৃত্যুর কুলে ঢলে না পড়ে। সরকার আমরা সেই ব্যবস্থা আল্লাহর রহমতে আমরা করতে সক্ষম হয়েছি, আমরা করেছি। সারা দেশব্যাপী লিফলেট বিতরণ করা হচ্ছে। আজকে মিটিং করেছি মাননীয় স্পিকার, সারা বাংলাদেশের সকল সিভিল সার্জনদের সাথে, কোথাও যেন বন্যা উপদ্রুত এলাকা সহ কোথাও যেন একটা রোগী ডেঙ্গু রোগী অবহেলায় হয়, যদি কারো আক্রমণ হয় সাথে সাথে যেন আমাদের হসপিটালে স্থানান্তর করা হয়। এইভাবে মাননীয় স্পিকার আমরা সার্বিকভাবে সারা বাংলাদেশ ব্যাপী ব্যাপারে অত্যন্ত সচেতন পরিকল্পনা গ্রহণ করে সামনের দিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রখর দৃষ্টির অধীনে এবং ওনার পরামর্শে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আশা করি সকল মাননীয় সংসদ সদস্যগণ আপনারাও যার যার নিজ নিজ এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাবেন, যাতে করে আমাদের 18 কোটি মানুষের নিরাপত্তা প্রহরী হয়ে আমরা দাঁড়িয়ে থাকতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকেও ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী, যে সুন্দরভাবে বলেন, শুনতে ইচ্ছে হয়। মাননীয় সদস্য, আপনার যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন দয়া করে। একটা ট্রেন্ড চালু হয়ে গেছে, আমরা অ্যাডভাইস দেই বা স্টেটমেন্ট দেই। প্লিজ আস্ক ইউর কোয়েশ্চেন ইফ এনি। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনি বলেছেন যে মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী খুব সুন্দর করে বলেন। আমরা এখানে কনভিন্স হই, কিন্তু বাস্তব অবস্থাটা আসলে এটা বক্তব্যের সাথে বাস্তবতা এটা ভাবেই স্বাভাবিক নয়। এটি হচ্ছে মূল বিষয়। কারণ আইসিইউ তো একটা সদর হসপিটালে আইসিইউ নাই, তাহলে উপজেলায় কোথায় যাবে? আমি বলেছি যে ইউনিয়ন পর্যন্ত সেবা মানে পৌঁছে দেওয়াটা উপায়টা কি, এর কোনো উত্তর এখানে আসে নাই। এরকম বহু বিষয় আছে। যাই হোক, এরপরও আমরা যেহেতু হামে ক্ষতিগ্রস্ত হয়েছি ব্যাপকভাবে, 738 জন মানুষ, ছোট ছোট বাচ্চা মারা গিয়েছেন। স্বাভাবিকভাবে ডেঙ্গু নিয়ে আমাদের উদ্বেগ আছে। সুতরাং মাননীয় মন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি, উনি তার পদক্ষেপের কথা বলেছেন। এগুলোকে নিশ্চিত করার জন্য আমি ওনার আহ্বান জানাচ্ছি। আমি একটা ছোট্ট বিষয়ে অবতারণা করি, আমার প্রশ্ন করব। মাননীয় স্পিকার, আমাকে এই সুযোগটা দিতে হবে। গতকালকে কোমলমতি ছাত্রছাত্রীদের আন্দোলন নিয়ন্ত্রণে আমাদের সংসদে পুলিশের নির্দয় লাঠিচার্জের ব্যাপারে মাননীয় সদস্য, আমার কাছে মনে হচ্ছে উই আর অন্যদিকে যাচ্ছি। আপনি দয়া করে এটা অন্য বিষয়ে আনবেন, এখন প্রশ্নটা করুন। আমি একদম বলে ফেলেছি। আপনি এর মধ্যে থাকেন, আমাদের কার্যপ্রণালী বিধির মধ্যে আমরা থাকি। দয়া করে ইউ উইল হ্যাভ টু আস্ক দ্যাট কোয়েশ্চেন। আগে স্বাস্থ্যমন্ত্রীকে কোয়েশ্চেন করেন, এটা স্বাস্থ্যমন্ত্রী জুরিসডিকশনের বাইরে এখন যা বলবেন, ওনাকে কোয়েশ্চেন করেন প্লিজ। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। তাহলে আমাকে একটু সুযোগ পরে দেবেন, আমি সেই প্রত্যাশায় থাকলাম। নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে আমাদের চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, উপজেলার চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সারা দেশে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকার কারণে সমন্বিতভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সহ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য, জলাবদ্ধতা নিরসনের জন্য যে পদক্ষেপ গ্রহণ করা উচিত, এটা খুবই একটা বেহাল অবস্থার মধ্যে গোটা দেশ রয়েছে। আমার চাঁপাইনবাবগঞ্জে আমরা দেখছি যে সদর হাসপাতালের শূন্য পদ সহ সারা দেশের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের শূন্য পদ পূরণের জন্য অতি দ্রুত কোনো পদক্ষেপ যদি স্বাস্থ্য মন্ত্রণালয় গ্রহণ না করেন, তাহলে যতগুলো বক্তব্য আসলো এগুলো বাস্তবায়ন সম্ভব। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে শিশু বিশেষজ্ঞ নেই, বর্তমান সময়ে সার্জারি ডক্টর নেই, মেডিসিন ডক্টর নেই। সুতরাং এই শূন্য পদ, বাংলাদেশের শূন্য পদ কত দ্রুত পূরণ করা হবে সেই বিষয়গুলো আমি জানতে চাই। পাশাপাশি বেসরকারি হসপিটালগুলোকে ডেঙ্গু রোগ ব্যাপকভাবে বিস্তৃতির দিকে যায়, তাহলে বেসরকারি হসপিটালগুলোকে
ডেঙ্গু রোগ শনাক্তের জন্য উপায় বা সরকারি মাননীয় সদস্য নির্দেশনা দেওয়া হবে কিনা? প্রশ্ন করেন প্লিজ। স্পিকার, বেসরকারি হসপিটালগুলোকে ডেঙ্গু রোগ শনাক্তের জন্য কোনো বিশেষ নির্দেশনা দেওয়া হবে কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। চিফুই প্রশ্নের উত্তরটা পরে আপনাকে দেই মাইক, মোর রিলিভেন্ট হবে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, ধন্যবাদ। মাননীয় স্পিকার, ডেঙ্গুর সাথে রিলেট করে ডাক্তার বা নার্সের অপ্রতুলতার কথা বলেছেন। আমরা আমাদের সীমিত সংখ্যক কর্মকর্তা কর্মচারীর ভিতর থেকে প্রত্যেকটি উপজেলা প্রতিনিয়ত আমরা ডাক্তার নার্স চেলে দিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে মাননীয় সংসদ সদস্যগণ নিজ নিজ এলাকার হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান, ওনারও কিছু দায়িত্ব আছে পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করার জন্য। মাননীয় স্পিকার, 18 কোটি মানুষের দেশ, অন্যকে যদি ব্লেম গেম করি আমাদের সার্থকতা আসবে না, ফসল ঘরে আনতে পারবো না। প্রত্যেকেরই কিছু কিছু দায়িত্ব নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য নিজেদেরকে নিয়োজিত করতে হবে। ইউনিয়ন লেভেল আইসিইউর কথা বলেছেন, আমি একবারও বলিনি আমার বক্তব্যে যে আমি উপজেলা লেভেলে আইসিইউর ব্যবস্থা করব। আমাদের জেলার লেভেলে যতটুকু ব্যবস্থা আছে সেই জেলাগুলিতে আমরা, এর মধ্যে 12টি জেলায় আমরা আইসিইউ 10টি বেড করে আমরা চালু করেছি। আরো 5টি জেলায় আগামী 15 দিন ধরে চালু হবে। এরপরে যদি আইসিইউ প্রয়োজন পড়ে আমাদের প্রত্যেকটা বড় বড় হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে আইসিইউর ব্যবস্থা এরই মধ্যে আমরা করেছি, সেইগুলিতে রোগীদের স্থানান্তর করা হবে। বেসরকারি হাসপাতালগুলির কথা বলেছেন মাননীয় সংসদ সদস্যের জ্ঞাতার্থে আপনার মাধ্যমে জানতে চাই, শুধু আজকে নয় মাননীয় স্পিকার, আজকে থেকে 1.5 মাস আগে আমরা এতই সচেতন ছিলাম এই ব্যাপারে। 1.5 মাস আগে প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালের মালিকদেরকে ডেকে আমরা তাদেরকে বলেছি ডেঙ্গু 10% বেড তাদের খালি রেখে ডেঙ্গু রোগীদের সেবা প্রদান করতে হবে, এবং যেই রেটে সরকার অ্যান্টিজেন ব্যবহার করে একই রেটে ডেঙ্গু রোগীদের তবে এর বাইরে তারা কোনো টাকা নিতে পারবেন না, এবং সকল হাসপাতাল মালিকরা সেই ব্যাপারে আমাদেরকে সম্মতি প্রদান করেছেন। সুতরাং মাননীয় সংসদ সদস্যকে আশ্বস্ত, বেসরকারি হাসপাতালগুলো সরকারি হাসপাতালের সাথে তাল মিলিয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা চালিয়ে যাবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকেও ধন্যবাদ মাননীয় স্বাস্থ্যমন্ত্রী। মাননীয় চিফ হুইপ। মাননীয় স্পিকার, আমি বিনয়ের সাথে মাননীয় সকল সাংসদদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটি হলো, আপনারা সবাই জানেন যে আজকে 15 তারিখে আমরা নির্ধারিত ডেট আছে, আমরা পার্লামেন্ট প্রয়োগ করবো ইনশাল্লাহ। সেই কারণে আমাদের সকল বিজনেস যা আছে তা আসরের পূর্বেই আমরা শেষ করব। আসরের বা নামাজের বাদে মাননীয় বিরোধী দলীয় নেতা এবং মাননীয় সংসদ নেতা বক্তব্য রাখবেন। কাজে আমরা যদি দীর্ঘ বক্তব্য রাখি তাহলে এই কাজ আমরা আসর আগে কোনোটাই শেষ করতে পারবো না। আমি খুব বিনয়ের সাথে অনুরোধ করছি, বিগত দিনে সবসময় করেছেন, আজকে আপনারা দয়া করে সংক্ষিপ্ত করে, যাতে আমরা আসরের পূর্বে সকল বিজনেস শেষ করতে পারি, দয়া করে সেই সহযোগিতা করবেন। অসংখ্য ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। আমি এখন মাননীয় সদস্য শিরিন সুলতানা, মহিলা আসন নম্বর 2 কে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুযায়ী আমি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয় নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় ও সংরক্ষণ বন্ধ করে জনস্বাস্থ্য সুরক্ষায় জরুরি ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে আমি মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আজ একটি বিষয় নিয়ে আমি কথা বলতে দাঁড়িয়েছি, এটি দেশের প্রতিটি নাগরিকের জীবন, স্বাস্থ্য ও নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। একজন অসুস্থ যখন একটি ওষুধ কিনে তখন তিনি তার সেই পণ্যটি কেনেন এবং তিনি নিজের জীবন রক্ষার জন্য, এবং তিনি সেটাকে নিজের শেষ আশ্রয় হিসেবে মনে করেন। অথচ সে ওষুধ যদি নকল, ভেজাল এবং মেয়াদোত্তীর্ণ বা নিম্নমানের হয় সেটি আর ওষুধ নয়, সেটি মানুষের জীবন, স্বাস্থ্য সঙ্গে নির্মম প্রতারণা। এর ফলে চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হয়, রোগ জটিল আকার ধারণ করতে পারে এবং অনেক ক্ষেত্রে নিরাপদ মানুষকে জীবন দিয়েও এর মূল্য দিতে হয়। মাননীয় স্পিকার, দেশের বিভিন্ন স্থানে ফার্মেসি এবং ওষুধ বিক্রয় কেন্দ্রে মেয়াদোত্তীর্ণ, নকল, ভেজাল, নিবন্ধনবিহীন এবং নিম্নমানের ঔষধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে।
এইসব ওষুধ মানুষের জীবন ও জনস্বাস্থ্যের জন্য এক নীরব কিন্তু ভয়াবহ হুমকিতে পরিণত হয়েছে। মেয়াদোত্তীর্ণ বা নকল ওষুধ সেবনের ফলে রোগীর কাঙ্ক্ষিত চিকিৎসা ব্যাহত হয়, রোগ নিরাময় বিলম্বিত হয়, মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এবং অনেক ক্ষেত্রে রোগীর জীবন মধ্যে পড়ে। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ ওষুধ পুনরায় বাজারজাতকরণ, অবৈধভাবে বিক্রির প্রবণতা দেশের ওষুধ ব্যবস্থার প্রতি মানুষের আস্থা মারাত্মকভাবে করছে। যদিও ওষুধ প্রশাসন অধিদপ্তর নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে থাকে, তবুও বাস্তবে মেয়াদোত্তীর্ণ জি সবার কাছে দেয়া আছে, যেহেতু আমরা এটা পঠিত বলে গণ্য করি। একটু আগে মাননীয় চিফ হুইপ যে কথাটা বললেন, তা এক বিষয়ে আমি একটু খালি বলতে চাই, সেটা আপনি বললে পুরোটা বলতে পারেন, বাট পঠিত বলে গণ্য করা হলো। প্রশ্ন করব, যদি আমি আমার মনে কি আমাদের মাননীয় মন্ত্রীকে উত্তর দিবেন কিনা, উত্তর না দেন তাহলে আমি এখনই প্রশ্ন করব। স্বাস্থ্যমন্ত্রীর উপর ভরসা রাখি, দেখি উনি কি বলেন, দয়া করে বসুন। ধন্যবাদ আমি আপনাকে। আরেকটু সংক্ষিপ্ত করে যেটা বলতে চাই, যেটা আমার কাছে বেশি মনে হয়েছে, যে অ্যান্টিবায়োটিকের অবাধ বিক্রয় দেশের বিভিন্ন পাড়া মহল্লা, ফার্মেসি এবং অনেক প্রতিষ্ঠিত ওষুধের দোকানে চিকিৎসকদের প্রেসক্রিপশন ছাড়াই অ্যান্টিবায়োটিক বিক্রয় করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক। দেখা যায় অনেক রোগী চিকিৎসকের পরামর্শ না নিয়েই ফার্মেসির বিক্রয় কর্মীর পরামর্শে অ্যান্টিবায়োটিক সেবন করে থাকেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে রোগী নির্ধারিত পূর্ণ কোর্স সম্পন্ন করেন না। ফলে এরপরে শরীরের জীবাণু সম্পূর্ণরূপে ধ্বংস না হয়ে অ্যান্টিবায়োটিক প্রতিক্রিয়ায় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হয়ে ওঠে। একসময় প্রচলিত অ্যান্টিবায়োটিক আর কার্যকর থাকে না এবং সাধারণ সংক্রমণ প্রাণঘাতী হয়ে ওঠে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অ্যান্টিমাইক্রোবিয়াল সর্বশেষ প্যারাটা পড়েন দয়া করে। মানে এটাই গুরুত্বপূর্ণ যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সকে বর্তমান বিশ্বের বৃহৎ জনস্বাস্থ্য সংকট হিসেবে চিহ্নিত করেছে। সে কারণে আমি বলতে চাই যে আমাদের দেশে যেভাবে ফার্মেসিগুলোতে আপনার কোনো রকম প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দিয়ে থাকে, সেটা যদি আমি গত কয়েকদিন আগে একটা ফেসবুকে দেখেছি যে একজন বাচ্চা ইতিমধ্যে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ হয়ে উঠছে, ওষুধ কার্যকর হচ্ছে না। এই ব্যবস্থা যদি বাংলাদেশে প্রচলিত থাকে তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বিরাট হুমকি স্বরূপ। সেজন্য মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন যে আমরা অ্যান্টিবায়োটিক বিক্রয় ক্ষেত্রে আমরা কোনো পদক্ষেপ নিতে পারি কিনা, যাতে বিনা প্রেসক্রিপশনে কেউ অ্যান্টিবায়োটিক ওষুধ কিনতে না পারে, এবং ব্যাপারে আমাদের কোনো সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা, এটা আমি জানতে চাচ্ছি। জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে এই বিষয়ে সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে বিষয়টি উত্থাপনের জন্য। মাননীয় স্পিকার, আমি খুব সংক্ষেপ করতে যাচ্ছি। উনি যে বিষয়গুলির প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, এর প্রতিটা জিনিস প্রতিরোধে আমাদের দেশে বিদ্যমান আইন সময়ে সময়ে আইনের অধীনে শাস্তি দেওয়া হচ্ছে। নকল ওষুধ প্রস্তুতকারক, এরই মধ্যে আমরা এই দায়িত্ব নেওয়া 8-10টা আয়ুর্বেদিক এবং ইউনানি ওষুধ প্রস্তুতকারক কোম্পানিতে হানা দিয়ে নকল ওষুধ বানানোর কারখানা আবিষ্কার করে তাদের শাস্তি দেওয়া হয়েছে, জরিমানা করা হচ্ছে এবং এটা চলমান আছে। নকল ওষুধ বিক্রি বন্ধ করার লক্ষ্যে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা লেভেলে করে আমাদের ম্যাজিস্ট্রেটগণ মোবাইল টিম গঠন করে ওষুধের দোকানে যাচ্ছেন, নকল ওষুধ পেয়ে তাদেরকে কাউকে গ্রেফতার করতেছেন, কাউকে বড় আকারে, কাউকে মাঝারি আকারে জরিমানা আদায় করতেছেন। আমাদের দেশে আইন রয়েছে, 10 বছর পর্যন্ত সাজা দেওয়া যাচ্ছে। অ্যান্টিবায়োটিকের ব্যাপারে যেটা উনি বলেছেন অত্যন্ত সত্য কথা। অ্যান্টিবায়োটিকের যত্রতত্র ব্যবহারে, যে কোনো ভাবে ব্যবহারে আমাদের মানুষদের ক্ষতি হচ্ছে। সেইটার বিরুদ্ধে যাতে করে অ্যান্টিবায়োটিক উইদাউট প্রেসক্রিপশন যাতে ডিসপেন্সারিগুলি বিক্রি না করে, সেইটারও আইন রয়েছে। সেই চলমান তদন্তের ভিতরে আছে, চলমান মোবাইল টিমের নজরের ভিতরে আছে। আমরা যে জিনিসগুলি উনি এনেছেন, আমরা জনস্বার্থে আমাদের সরকার আমরা দায়িত্ব নেওয়ার পরে আমরা কাজ শুরু করেছি। আরো কঠিনভাবে আমরা কাজ শুরু করে এই সকল বিষয় উনি অবতারণা করেছেন, আমরা প্রতিরোধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। জি, মাননীয় মন্ত্রী আপনাকেও ধন্যবাদ। মাননীয় সদস্য, যদি প্রশ্ন থাকে দয়া করে প্রশ্ন করুন প্লিজ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয়
নেতা এবং আমাদের প্রধানমন্ত্রী যেহেতু এখন বক্তব্য রাখবেন, সেজন্য আমি আমার সম্পর্ক প্রশ্ন আর রাখছি না। আপনাকে ধন্যবাদ। That is very kind of you. Thank you. দিনের সম্পূরক কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী। সদস্যবৃন্দ, দিনের সম্পূরক কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়নের কার্যাবলী শুরু হচ্ছে। আমি এখন 75(1) উপবিধিতে প্রদত্ত ক্ষমতা বলে বিধি স্থগিতের ক্ষমতা প্রয়োগ করে স্বল্পতর মেয়াদে নোটিশ সংসদ কার্যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে ইনভেস্ট ইন বাংলাদেশ বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে দেশের আর্থসামাজিক উন্নয়ন দ্রুত ত্বরান্বিত করিবার লক্ষ্যে দেশি বা বিদেশি বিনিয়োগকারীগণকে আকৃষ্ট শিল্প স্থাপনে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ, সরকারি বেসরকারি অংশীদারিত্ব অবকাঠামো নির্মাণ, বিনিয়োগকারীদেরকে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সেবা প্রদানের মাধ্যমে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে এতৎ সংশ্লিষ্ট কতিপয় আইন রহিত করিয়া দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন সংস্থাসমূহের উন্নয়ন সংস্থা গঠনের লক্ষ্যে একটি নতুন আইন প্রণয়ন কল্পে আনিত একটি বিল ইনভেস্ট বাংলাদেশ বিল 2026 উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। আপত্তি? আমরা একজনকে নিতে পারি। কে আপনারা দুইজনের মধ্যে করেন? মিস্টার নাজিবুর রহমান। জি, ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই আইনটা যেভাবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, আমরা দেখছি এই আইনের মাধ্যমে 6টি পূর্ববর্তী আইনকে রহিত করা হচ্ছে, একই সাথে 2টা প্রতিষ্ঠানকে বিলুপ্ত করা হচ্ছে। আমরা একটু দেখেছি, আজকে এটা দেয়া হয়েছে, আপনি 3 দিনের বিষয়টা কন্ডন করেছেন, কিন্তু বিষয়টা হলো মাননীয় স্পিকার, আমরা দেখলাম 9 জুলাই এই আইনটি মন্ত্রিসভায় পাশ হয়েছে। আজকে 15 জুলাই, 6টা দিন চলে গেল। এর মধ্যে আমাদের এই 3 দিনের যে নোটিশটা দেওয়ার কথা ছিল, ডকুমেন্টগুলো দেওয়ার কথা ছিল, দেওয়া হলো না, কোনো তার কোনো জাস্টিফিকেশন কিন্তু পেলাম না। 4টা আইন রহিত করা হয়েছে। এই 4টা আইন, এই আইনের যে পার্থক্যের যে টেবিলটা, এটাও দেওয়া হয়নি। তারপরে এই আইনটা আজকে দেখছি অবিলম্বে পাশ করার একটা কার্যসূচি রয়েছে। এটা কমিটিতে না দিয়ে সরাসরি পাশ করার এত তাড়াহুড়া কি জন্য, তারও কিন্তু কোনো জাস্টিফিকেশন আমরা দেখছি না। এটা যেহেতু একটা বড় বিষয়, 4টা আইন রহিত করার বিষয় রয়েছে, 2টা প্রতিষ্ঠান বিলুপ্ত করার বিষয় রয়েছে, আমি আপনার কাছে অনুরোধ করব, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর কাছে যেটা অনুরোধ থাকবে, এটা আইন সংক্রান্ত যে স্থায়ী কমিটি রয়েছে সেখানে প্রেরণ করা হোক, এটাকে যাচাই বাছাই পূর্বক পরবর্তীতে আমরা পাশ করি। এত তাড়াহুড়ার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। এরকম ঘটনা আরো আগে হয়েছে, আপনার দৃষ্টি আমরা আকর্ষণ করেছি। আমরা দেখছি না কোনো ব্যত্যয় হচ্ছে, অত্যন্ত তাড়াহুড়া করে আইনগুলো পাশ করা হচ্ছে। এটার ভিতরে কি ভুলভ্রান্তি আছে, এটার ভিতরে এটা করার কি হেতু, অন্য কোনো স্বার্থ জড়িত আছে কিনা, সেগুলো আমরা বুঝছি না। এজন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি, বিষয়টা যেন সিরিয়াসলি দেখা হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, আপনি এই ব্যাপারে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় সদস্য যেমন নাজিবুর রহমান, ব্যারিস্টার নাজিবুর রহমান যা উত্থাপন করেছেন সে বিষয়টি, এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নয় যে রুলস অফ প্রসিজিওর স্থায়ী কমিটিতে প্রেরণ করতে হবে। এটা একটা ট্র্যাডিশন, 7th পার্লামেন্ট থেকে এটা শুরু হয়েছে।
যে কোনো বিল আসলে সংশ্লিষ্ট স্থায়ী কমিটিতে প্রেরণ। এখন এই সংক্রান্ত এই বিলটা ওনার বক্তব্য অনুসারে যে 4টা আইনের বিলুপ্তির বিষয়ে তো আপনি যা বললেন এটা সঠিক, এটা কোনো নতুন আইন না। আমরা কয়েকদিন আগে যে আইনটা এখানে অনুমোদন করেছি, ওনারা সহযোগিতা করেছেন, যেমন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, সেটা ছিল একটা সংশোধনী বিল। সেখানে কম্পারেটিভ স্টেটমেন্ট আমরা দিয়েছি কোন ধারাটা কি সংশোধনে আনা হচ্ছে যৌক্তিকতা সহ আগেই দেয়া হয়েছে। এইটা বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন কর্তৃপক্ষের সৃষ্টি হয়েছে, স্ট্যাটিউটরি কর্তৃপক্ষের সৃষ্টি হয়েছে, বিভিন্ন আইনের মাধ্যমে কর্তৃপক্ষ সৃষ্টি হয়েছে। উদ্দেশ্য এবং কারণ সম্বলিত প্যারাতে সেটা বলছে, যার ফলে ওভারল্যাপিং হচ্ছে ফাংশনে, ওয়ান উইন্ডোতে আমরা সার্ভিস পাচ্ছি না। এখানে যেটা ওয়ান সিঙ্গেল ডিজিটাল প্ল্যাটফর্ম গঠনের কথা এখানে বলা হয়েছে, আপনি আইনের মধ্যে দেখবেন, আমি ভিতরে আপনাকে দেখাচ্ছি। শুধু সেই সার্ভিস শিওর করার জন্য সিঙ্গেল ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যাতে আমরা সেবা নিশ্চিত করতে পারি, সেই জন্য এই বিভিন্ন কর্তৃপক্ষগুলো একই উদ্দেশ্যে যেগুলো হয়েছে সেগুলো জাস্ট মার্জার করা হচ্ছে একটা কর্তৃপক্ষের মধ্যে। এটা নতুন কোনো আইন নয়। তো সেই ক্ষেত্রে কম্পারেটিভ স্টেটমেন্ট দেওয়াটা খুব একটা বলে মনে করি না। মাননীয় সদস্য যেটা বলেছেন যে আমরা স্টাডি করতে পারি না, ঠিক, কিন্তু আমাদের এখানে যে কাজটা আছে, আমরা অর্থ বিল হিসেবে এটা যেহেতু বিল এখানে এনেছি, মাননীয় রাষ্ট্রপতি আমাদেরকে অনুমোদন দিয়েছেন 14 তারিখে। ক্যাবিনেট মিটিংয়ে এটা 9 তারিখে হয়েছে, এটা সত্য। তার আগেও আরেকবার ক্যাবিনেট মিটিং হয়েছে, সেখানে আমাদের কিছু অবজারভেশন ছিল, পুনরায় পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী ক্যাবিনেট মিটিংয়ে এটা স্ক্রুটিনি রিফাইন্ড করে অনুমোদন করা হয়েছে। পার্লামেন্টে আমরা আরো আগে আনতে পারলে খুশি হতাম। আজকে আপনারা এই অধিবেশনের সমাপ্তি করবেন, রাষ্ট্রপতি অনুমোদন দিয়েছে বলে জেনেছি। মাননীয় বিরোধী দলীয় নেতা, প্রধানমন্ত্রী, মাননীয় সংসদ নেতা বক্তব্য রাখবেন। এই বিলটার মধ্যে জটিল কোনো বিষয় থাকতো আমি নিজেই প্রস্তাব করতাম যে এটা স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক, এখানে স্ক্রুটিনি করে সবাই মতামত দেবেন। এটা একটা মার্জার উল্লেখই করা আছে আপনার বিলের 66 রহিতকরণ এবং হেফাজতকরণের আর্টিকেলের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন 2010, বাংলাদেশ সরকারি বেসরকারি অংশীদারিত্ব আইন পিপিপি যেটা আমরা বলে থাকি আইন 2015, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন বিডা নামে যেটা অধিক পরিচিত, এবং ওয়ান স্টপ সার্ভিস আইন, এগুলো লক্ষ্য এবং উদ্দেশ্য একই। এখানে আমরা সবগুলোকে মার্জার না করলে ওভারল্যাপিং অফ ফাংশনস মানুষের ব্যবসা বাণিজ্য ইজ করা চেয়ে ডিফিকাল্ট করে ফেলায়। এই আইনের মধ্যে প্রস্তাব করা হয়েছে যে এই কর্তৃপক্ষের অধীনে সকল ক্ষেত্রে যাতে এক জায়গায় সবাই সেবা প্রাপ্ত হন, সেই জন্য এই সিঙ্গেল ডিজিটাল উইন্ডো বা সিঙ্গেল ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে সকল সেবা প্রদানকারী সংস্থা বাধ্যতামূলকভাবে নির্ধারিত সময়ের মধ্যে, কর্তৃপক্ষের নির্ধারিত সময়ের মধ্যে উক্ত সিঙ্গেল ডিজিটাল প্ল্যাটফর্মের সহিত সংযুক্ত থাকিবে এবং কর্তৃপক্ষ উক্ত ডিজিটাল প্ল্যাটফর্মের উন্নয়ন বাস্তবায়ন করবে এবং সেখানে প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করে প্রত্যেকটা সেবা প্রদানকারী সংস্থার ডেস্ক অফিসে স্থাপন করতে হবে। সেখানে প্রয়োজনীয় ক্ষমতা প্রদানকে উক্ত সংস্থার এক বা একাধিক কর্মচারীকে নিযুক্ত করতে হবে, যাতে 1 ঘন্টার মধ্যে একই সাথে একই উইন্ডোতে একই ছাদে একই অফিসে সমস্ত সেবা প্রদান করে বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি উন্নয়ন করা যায় এবং বৈদেশিক এবং দেশীয় উন্নয়নকে ত্বরান্বিত করা যায়। এটাই তো আমাদের প্রত্যাশা, গণ অভ্যুত্থান নতুন প্রত্যাশা। এখানে কোনো স্বার্থে সরকার স্পেশাল কোনো উদ্দেশ্যে এই আইনটা প্রণয়ন করছে না। এই আইনটা প্রণয়ন করছে যাতে ইনভেস্ট বাংলাদেশ আইন নামে সবাই বুঝতে পারে যে এই এক আইনের অধীনে একই কর্তৃপক্ষ সকল সেবাকারী সংস্থা একই জায়গায় এসে সেবাটা পাবে এবং উন্নয়ন ত্বরান্বিত হবে, দেশ এগিয়ে যাবে। আমি অনুরোধ করব মাননীয় বিরোধী দলীয় সকল সদস্যদের, মাননীয় বিরোধী দলীয় নেতাকে এই আইনটা আপনারা করে আজকে যতটুকু আলোচনা করার দরকার, এই উত্থাপনের পরে তো একবার আপত্তি দিতে পারেন, আবার অবিলম্বে বিবেচনার জন্য যখন গৃহীত হবে সেই সময় বক্তব্য দিতে পারেন, সংশোধনে যদি থাকে তখনও বক্তব্য দিতে পারেন,
দয়া করে এই আইনটা পাশের জন্য সহযোগিতা করলে আমরা এগিয়ে যাব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মহান আপনি তো একবার বিবৃতি দিয়েছেন, মানে সংশ্লিষ্ট মন্ত্রী কথা বলেছেন, এখন রেওয়াজ বা রীতি অনুসারে বা বিধি অনুসারে আমরা এগোচ্ছি। জি আচ্ছা ঠিক আছে, রাখেন। আপনি 1 মিনিট দিলে পরে আবার উনাকে দিতে হবে। আমরা যেটা বিধি আছে বিধি অনুসারে যাই, যেটা উনি আচ্ছা ঠিক আছে মন্ত্রী আবারও বলবেন, বলেন আপনি 1 মিনিট বলেন প্লিজ। আসলে বিষয়টা হলো আমরা তো আইন প্রণেতা, আমাদের কাজ আইন প্রণয়ন করা। এক্ষেত্রে আমাদেরকে যে মৌলিক অধিকার এটাকে যাচাই বাছাই করা, এখান থেকে যদি আমাদেরকে ডিপ্রাইভ করা হয় আমি মনে করি আমাদের মৌলিক অধিকার এখানে ক্ষুণ্ণ হচ্ছে। উনি স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে এখন আমাদের সুযোগ রয়েছে, এই আধা ঘন্টার মধ্যে 67টা অনুচ্ছেদ রয়েছে, এটা পড়ে কোথায় কোন, তারপরে আগের আইনগুলো এখানে দেওয়া হয়নি যে 4টা করা হচ্ছে, তারপরে যে 2টা প্রতিষ্ঠান বিলুপ্ত করা হচ্ছে, এই 2টা প্রতিষ্ঠানের অর্গানোগ্রাম কিছুই আমরা জানি না। এইটা অল্প সময়ের মধ্যে আমাদেরকে যদি এভাবে আপনাদের তো সুযোগ আছে, আপনারা এটা সমালোচনা করেন, এটা সংশোধন আনেন, এটা আমাদের পক্ষে কিভাবে সম্ভব? সংশোধন আনতে হলে তো একটা প্রসিডিওর আছে, আপনাকে নোটিশ দিতে হবে, দফারি সংশোধনের জন্য নোটিশ দেওয়ার বিধান ছাড়া তো পারবো না আমরা। এটা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, স্ট্যান্ডিং কমিটিতে প্রেরণ কিংবা বাছাই কমিটিতে প্রেরণ কিংবা জনমত যাচাইয়ের জন্য, সেটা আমাদের নোটিশ দেওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া প্রয়োজন। কোনো সময় না দিয়ে এভাবে তাড়াহুড়া করে আপনারা যদি বিল পাস করার অনুমতি দেন, তাহলে আমি মনে করি আমাদের যে মৌলিক অধিকার আইন প্রণেতা হিসাবে সেটা আমাদের ক্ষুণ্ণ হচ্ছে, এবং এটা বারবার হচ্ছে। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মহান মাননীয় মন্ত্রী, আমরা তো বিধি অনুসারে আইন প্রণয়নের দিকে যাচ্ছি। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে ইনভেস্ট বাংলাদেশ বিল 2026, সরি বাংলায় ইনভেস্ট বাংলাদেশ বিল 2026 উত্থাপনের অনুমতি প্রদান করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন হ্যাঁ বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। বিলটি উত্থাপনের অনুমতি দেয়া হলো। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি দয়া করে উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে আর্থসামাজিক উন্নয়ন দ্রুত ত্বরান্বিত করিবার লক্ষ্যে দেশি বা বিদেশি বিনিয়োগকারীগণকে আকৃষ্ট স্থাপনে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ, সরকারি বেসরকারি অংশীদারিত্বে অবকাঠামো নির্মাণ, বিনিয়োগকারীদেরকে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সেবা প্রদানের মাধ্যমে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে এতৎ সংশ্লিষ্ট কতিপয় আইন রহিত করিয়া দেশের বিশ্ব বিনিয়োগ উন্নয়ন সংস্থা গঠনের লক্ষ্যে একটি নতুন আইন প্রণয়নকল্পে আনিত একটি বিল ইনভেস্টমেন্ট বাংলাদেশ বিল 2026 মহান সংসদে উত্থাপন করিলাম। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ইনভেস্টমেন্ট বিল 2026 মহান সংসদে উত্থাপিত। আমি এখন কার্যপ্রণালী বিধির 77 বিধির শর্তাংশে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে সংসদ কার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে ইনভেস্ট বাংলাদেশ বিল 2026 বিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। আমি বিবেচনার্থে দেওয়ার পরে দিতে পারি। একটু আমরা উনি আগে দিবেন, তারপরে আপনি বলবেন। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে প্রস্তাব করছি যে দেশের আর্থসামাজিক উন্নয়ন দ্রুত ত্বরান্বিত করিবার লক্ষ্যে দেশি বা বিদেশি বিনিয়োগকারীগণকে আকৃষ্ট শিল্প স্থাপনে প্রয়োজনীয় অবকাঠামো দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ, সরকারি বেসরকারি অংশীদারিত্বে অবকাঠামো নির্মাণ, বিনিয়োগকারীদেরকে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সেবা প্রদানের মাধ্যমে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে এতৎ সংশ্লিষ্ট কতিপয় আইন রহিত করিয়া দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন গঠনের লক্ষ্যে
একটি নতুন আইন প্রণয়ন কল্পে আনিত বিলটি ইনভেস্ট বাংলাদেশ বিল 2000 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে ইনভেস্ট বাংলাদেশ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব ইনভেস্ট বাংলাদেশ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। কয়জন বলবেন আপনারা? যে কোনো একজন বলেন দেখি। মিস্টার হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা 4 না? জি। মাননীয় স্পিকার, আমাদের হচ্ছে আইনের 21 নম্বর ধারা 21 নম্বরের 21-এর 2, তারপর হচ্ছে 25, তারপর হচ্ছে 28-এর 5 উপধারা, তারপর হচ্ছে 33, 35 এরকম অনেকগুলো ধারাতে আমাদের সংশোধনী আছে। আপনি যদি সংশোধনী দেওয়ার নোটিশের আমাদেরকে বলতেন তাহলে এই ধারাগুলোতে আমরা সংশোধনী দিব। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি বলি। মাননীয় মন্ত্রী, আপনাকে ফ্লোর দেওয়া হয়েছে। জি না মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। মাননীয় সদস্য যে সমস্ত সংশোধনের কথা বলছেন, এখন বিধি মোতাবেক যেহেতু আপনি সবকিছু খণ্ডন করেছেন, তারটাও খণ্ডন করে মৌখিকভাবে উত্থাপন দিতে পারেন, আমরা নোট করব এবং সেই প্রেক্ষিতে যদি কোনো সংশোধনী গ্রহণ করার থাকে তাহলে পরে আমরা সেটা গ্রহণ করব যদি সেটা যুক্তিযুক্ত হয়। এবং সেই সংশ্লিষ্ট ধারাগুলো সম্পর্কে যদি এখন নোটিশ উত্থাপন করতে হয় সেটা আবার বিতরণ করতে হবে এবং বিতরণের পরে সেটা আবার উত্থাপন হবে, অনেক সময় প্রয়োজন। আপনি স্পেশাল ডিসক্রিপশন অনুসারে ওনাকে মৌখিকভাবে সংশোধনীগুলো উত্থাপন করতে বললে যেটা গ্রহণযোগ্য হবে আমি নোট করব, সেটা আমরা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য, আপনি তো শুধু ধারা বলেছেন, ধারার ভিতরে কি আছে, কি সংশোধনী এই বিষয়ে বলেননি। আর এখন না, আপনি মাইকটা একটু দিবেন প্লিজ। মাননীয় স্পিকার, রুলস অফ প্রসিজারের 77 নম্বর ধারা অনুযায়ী আমরা লিখিতভাবে আপনার নোটিশ দিতে যাচ্ছি এবং এই বিষয়ে সুরাহ করার ডিসক্রিপশনটা মাননীয় স্পিকার সম্পূর্ণ আপনার, এবং আমরা লিখিতভাবে ধারা কোথায় কোথায় আমরা সংশোধনী দিচ্ছি সেটা লিখিত অনুযায়ী মাননীয় স্পিকার আমরা দিতে যাচ্ছি। সদস্য, আমি আমার প্রারম্ভিক বক্তব্যেই বিধি 77 খণ্ডন করেছি স্পেশাল পাওয়ারসে, তো সেটা তো আগেই আমরা খণ্ডন করেছি। থ্যাংক ইউ। লিখিত নোটিশও খণ্ডন করা হয়েছে। জি না মাননীয় মন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সদস্যের বক্তব্য সঠিক আছে। এটা ডেমোক্রেটিক রাইট, পার্লামেন্টে আইন প্রণয়নের জন্য তারা সহযোগিতা করবেন, সংশোধনী দিবেন। কিন্তু আপনি খণ্ডন, আজকে যেহেতু আমরা বিলটা অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক প্রস্তাব করেছি, এই অবস্থায় যেহেতু লিখিত তার এখন সংশোধনী দেয়া এবং সেটা সদস্যদের কাছে বিতরণ করা হয়নি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে সমস্ত ধারায় আপনাদের সংশোধনী প্রস্তাব থাকবে সেটা আপনারা যদি দিলে আমরা পরে আবার আনতে পারবো এই বিলের মধ্যে। যে সমস্ত ধারায় তাদের সংশোধনী থাকবে সেই সংশোধনী দিলে আমরা পরে এই সংশোধনীগুলো ইনক্লুড করতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মহান সংসদে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে হচ্ছে, আচ্ছা আমি মাননীয় বিরোধী দলীয় নেতা দাঁড়িয়েছেন, ওনাকে একটু ফ্লোর দেই।
মাননীয় বিরোধী দলীয় নেতা। মাননীয় স্পিকার, আমাদের এই অধিবেশনের আজকে শেষ দিন। আমরা চাই যে আমাদের এই দিনটা এই অধিবেশনের জন্য গ্লোরি থাকুক। এখানে প্রথম অধিবেশনে বেশ কিছু আইন খুব তড়িগড়ি করে পাশ করতে হয়েছে সময়ের বাধ্যবাধকতার কারণে। সেই সময় আমরা বলেছিলাম যে ভবিষ্যতে যেন সব কিছু আমাদের কাছে আমাদের প্রাপ্যতা অনুযায়ী আসে। এখানে শুধু অধিকারের প্রশ্ন না, আমাদের এটা দায়িত্বেরও ব্যাপার। আমরা অধিকার না হয় স্যাক্রিফাইস করলাম, কিন্তু দায়িত্বে আমাদের অবহেলা হয়ে গেল। মানুষ তো আমরা, ওনারা ওনাদের দিক থেকে সব কিছু বিচার বিবেচনা করে যাচাই বাছাই করে বিলটা এনেছে। তারপরে এখানে এসেছে কেন? এখানে এসেছে যে এটা আলোচনা করে যদি কোনো ভালো কিছু আসে সেটাও সংযোজন হবে, যদি এখানে দুর্বল কিছু থাকে সেটা বাদ পড়ে। ওনারা যদি বলতেন একটু যে সময়ের বাধ্যবাধকতাটাকে কিভাবে ওনারা বিবেচনা করছেন, তাহলে আমাদের জন্য ভালো হতো। না হলে দেখেন একটা বিষয়কে তাড়াহুড়া করে অ্যাকোমোডেট করতে অনেক অধিকার এবং দায়িত্ব লঙ্ঘিত হচ্ছে, এবং এইটা এই সংসদের জন্য ভালো কোনো প্রেসিডেন্স হবে না। মাননীয় স্পিকার, আমরা কি খারাপ মন্দ প্রেসিডেন্টকে এটা হওয়া উচিত না। আমি আপনার সদয় বিবেচনার জন্য অনুরোধ করছি, হয় বিষয়টা ভালো করে ক্লিয়ার করা হোক, আমরা স্যাটিসফাইড হই যে এটা এখনই পাশ করতে হবে, দেখার কোনো সময় নাই, আমাদের মত দেওয়ার বা স্টাডি করার কোনো সুযোগ নেই, একেবারে এই বিশ্বাসের উপর ছেড়ে দিতে হবে। আর আইন বোধহয় এইভাবে প্রণয়ন হয়। মাননীয় স্পিকার, আইন তো বুঝে শুনে প্রণয়ন, ইতিহাসের দায়বদ্ধতা আমাদের আছে, আমরা তো অস্বীকার করতে পারবো না। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিছু বলতে চাচ্ছিলেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আমি মাননীয় বিরোধী দলের নেতার সম্মানার্থে বলতে চাই, তিনি রাইটলি পয়েন্ট আউট করেছেন। আমরা আগেই বলেছি যে এটা কোনো নতুন আইন নয়, এটা কম্পাইলেশন অফ ফিউ লস, যেটা আগে বিভিন্ন কর্তৃপক্ষের মাধ্যমে একই লক্ষ্য এবং উদ্দেশ্যে ফাংশন করা হচ্ছিল, কিন্তু ওভারল্যাপিং করার কারণে এটা সময় নষ্ট হয় এবং সৃষ্টি হয়। এটা জাস্ট পূর্বের আইনগুলোকে এক জায়গায় নিয়ে আসা, এবং সেটা আমাদের রহিত এবং হেফাজতকরণ সেকশনে 66-এ বলাও আছে। এবং এটার সময়ের বিষয়টা যৌক্তিকতা সম্পর্কে আপনাদেরকে আগেই অবহিত করেছি। আমরা নিজেরাই খুশি হতাম যদি আরো আগে বিলটা আনা, এবং এই পার্লামেন্টটা আরো বিলম্বিত করা যাচ্ছে না। দেশের যে বন্যা পরিস্থিতি এবং বিভিন্ন কারণে সমস্ত সংসদ সদস্যগণের একটু গাদাও আছে যে পার্লামেন্টে যেন আজকের মধ্যে এটা অধিবেশন সমাপ্ত করা হয়। বিভিন্ন কারণে আমরা সময়ের সীমাবদ্ধতার কথা বলেছি। আর আইনের কথা বলছেন, রুলস অফ প্রসিজার অনুসারে ইউ আর রাইট, যে অ্যাকর্ডিং টু 77 আমি প্রপোজ করতে পারি অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক, এবং এখানে কোনো যাচাই কমিটিতে আমি প্রস্তাব করছি না। কিন্তু একটা বিষয়, তারা যে সংশোধনী প্রস্তাবগুলো দিতে পারতেন সেটা আসলেই সেটা সময়ের কারণে হচ্ছে না। তা আমি তো প্রতিশ্রুতি দিচ্ছি, মাননীয় সদস্যগণ যে সমস্ত ধারার মধ্যে সংশোধনী আনতে চান, আপনারা যদি সেটা নিয়ে আসেন, আমরা সেটা সংশোধনীটা গ্রহণ করব যৌক্তিকভাবে, এবং সেটা আগামী সেশনও হতে পারে। এমন না যে এটা আইন পাশ হয়ে গেল, আমাদেরও প্রয়োজন হতে পারে মাননীয় স্পিকার আগামী অধিবেশনে এই আইনের উপরও সংশোধনী আনতে হতে পারে। কম্পালশনটা হচ্ছে এখানে যে বিনিয়োগের অপেক্ষায় দেশি বিদেশি বিভিন্ন বিনিয়োগকারী এখানে বিভিন্ন চুক্তি করার জন্য অপেক্ষমান আছে। আমাদের 4 মাস 5 মাস অতিবাহিত হয়ে গিয়েছে। এই আইনটা যদি আগের সরকার অথবা ইন্টারিম গভর্নমেন্ট যদি মনোযোগ দিত, তাহলে এই 5 মাস আমরা বিনিয়োগে অনেক দূরে গিয়ে। সুতরাং নিউ গভর্নমেন্ট, নিউ এসপিরেশন, পাবলিক এসপিরেশন অনেক বেশি, এবং আমাদের নতুন এসপিরেশন অনুসারে গ্লোবাল ডিমান্ড অনুসারে আমাদেরকে যেতে পৃথিবীর অন্যান্য দেশের আইন কানুনের সাথে সামঞ্জস্য রেখে। যদি এই সুযোগটা আমরা নিতে চাই, তাহলে আমাদের আইনটা করা দরকার। এবং এখানে যে সমস্ত ধারায় মাননীয় বিরোধী দলীয় সদস্যরা সংশোধনী আনতে চান, আমি আবারও প্রতিশ্রুতি দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে সেই সংশোধনীগুলো আমরা গ্রহণ করব যদি যৌক্তিক হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় বিরোধী দলীয় নেতার বক্তব্যের প্রেক্ষিতে মাননীয় মন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন মহান জাতীয় সংসদে, আমরা প্রত্যাশা করছি সেই প্রতিশ্রুতি আপনি রক্ষা করবেন যৌক্তিকভাবে। ধন্যবাদ।
আমি এখন মাননীয় সদস্যবৃন্দ, তাহলে আর এগোতে পারবো না এইভাবে। মাননীয় বিরোধী দলীয় নেতা বক্তব্য রেখেছেন, তারপরে আর আপনাদের কোনো বক্তব্যের অবকাশ নেই। উনি পয়েন্ট আউট করেছেন, মাননীয় মন্ত্রী যথাযথ উত্তর দিয়েছেন। দয়া করে একটু বসুন, একটু বসুন। আমি এখন বিলের দফা সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 60, 61, 62, 63, 64, 65, 66 এবং 67 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3, 4, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66 এবং 67 এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। সংসদ কার্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ আপনি এটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে প্রস্তাব করছি যে দেশে আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করিবার লক্ষ্যে দেশি বা বিদেশি বিনিয়োগকারীগণকে আকৃষ্ট শিল্প স্থাপনে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ, সরকারি বেসরকারি অংশীদারিত্বে অবকাঠামো নির্মাণ, বিনিয়োগকারীদেরকে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সেবা প্রদানের মাধ্যমে বিনিয়োগ বান্ধব পরিবেশ উদ্দেশ্যে এতৎ সংশ্লিষ্ট কতিপয় আইন রহিত করিয়া দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন সংস্থা গঠনের লক্ষ্যে একটি নতুন আইন প্রণয়নকল্পে আনিত বিলটি ইনভেস্ট বাংলাদেশ বিল 2026 মহান সংসদে পাশ করা হোক আকারে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে ইনভেস্ট বাংলাদেশ বিল 2026 পাশ করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব ইনভেস্ট বাংলাদেশ বিল 2026 হলো। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিটের বিরতি দেয়া হলো। আপনাদের